অন্যান্য যারা ছিলেন তাদের নিজেদের পরিবার পরিজন তো বটেই, তাদের নিজেদের 14 গোষ্ঠীর কে কোথায় ছিল, কে কোন সাবান দিয়ে গোসল করেছে, কে কোন স্কুলে পড়েছে, তাদের নামে শত শত হাজার হাজার এত স্থাপনা আপনাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাতে করে কি দেশের মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখা গেছে? দিন শেষে স্ট্রাকচারাল অনেক কিছু করা যায়, সেটা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু মানুষের কর্ম, যেটা ওই কর্মই তাকে বাঁচিয়ে রাখে। দেখেন তার অন্য যে প্রশ্নগুলো করেছিলাম সেই উত্তরটা ঘাটাঘাটি করে দেখতে পারবেন। জিয়াউর রহমান সাহেবের যিনি ভাই ছিলেন, সর্বশেষ যিনি বেঁচে ছিলেন বাংলাদেশে, উনিও যখন মারা যান কয়েক বছর আগে, খুবই নীরবে নিভৃতে, কেউই চিনতও না। সো এটাই আমি মনে করি জিয়াউর রহমানকে চেনার জন্য এই পার্টিকুলার পার্সপেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই আলোচনা যখন শুরু হবে, জিয়া আর্কাইভের উদ্বোধন হবে কিছুক্ষণ পরে, তারপর একটা স্মারক গ্রন্থ উন্মোচন হবে, কিন্তু তার আগে যারা এই আয়োজনটা করেছেন, ব্রেনের যিনি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তার কাছে আমরা স্বাগত বক্তব্য শুনবো। স্টেজে ডেকে নিচ্ছি ব্রেনের সাদিক রহমানকে, ব্রেনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আমি সামান্য কয়েকটা কথা বলে আমার শুভেচ্ছা বক্তব্য, স্বাগত বক্তব্য শেষ করব। আমাদের এই সংগঠনটি মূলত একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। আমরা বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে তৈরি হওয়া একটি সংগঠন, যেখানে অনেক চিকিৎসক আছেন, প্রকৌশলী আছেন, সাংবাদিক আছেন, দেশে এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছেন, উদ্যোক্তা আছেন। আমরা এই প্ল্যাটফর্ম থেকে মূলত আমাদের চিন্তা ভাবনাগুলোকে এক করে আমাদের দেশটাকে, আমাদের বক্তারা সবাই আপনাদের বলবে আশা করছি। এটি 1972 সালে কাজ শুরু হয়, 1979 সালে হ্যান্ডওভার শুরু হয় প্লটগুলো। ওখানে সমাজে যারা প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তারা প্লটের জন্য অ্যাপ্লাই করেন। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন। তখন জিয়াউর রহমান সাহেব 2 নম্বর রোডে 40 নম্বর প্লটের অ্যালোকেশন পান। প্লটটার দাম ছিল 6,000 টাকা। আমরা যখন ওখানে যে শুনতে পাই ঘটনাটা, ডক্টর জাহেদ আমার সাথে ছিল সেই দিন ট্রিপে, তৎকালীন ওই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তার মুখ থেকেই শোনা। এই 6,000 টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল 2,000 টাকা করে 6 মাসের 3টা স্লটে। জিয়াউর রহমান সাহেব প্রথম 2,000 টাকা দিলেন। 6 মাস পরে যখন 2,000 টাকা দেওয়ার কথা ছিল, ওনারা সবার মধ্যে দেখতে পেলেন আর্মির একজন লোক এসে জানালেন যে স্যার বাদবাকি টাকা জোগাড় করতে পারেনি, ওনার বগুড়ার কিছু পৈতৃক জমি বিক্রি হওয়ার কথা ছিল, উনি টাকার ব্যবস্থা করতে পারেননি, উনি ওনার অ্যালটমেন্টটা ক্যান্সেল করে দিতে বলেছেন। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, অনেকের এই সমস্যাটা হচ্ছে, এটাকে আরো 6 মাস এক্সটেন্ড করা যায়। আরো 6 মাস এক্সটেন্ড করা হলো। 6 মাস পরে একই ঘটনা ঘটলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তখন রানিং রাষ্ট্রপতি, উনি 2,000 টাকা পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতায় ছিলেন না, এবং অবশেষে 2 নম্বর রোডে 40 নম্বরে সেই প্লটটি অ্যালোকেশন উনি নিজেই বাতিল করে দেন। সময়ে নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল যিনি ছিলেন, ওনার নামে অ্যালোকেশন হয়। ওখানে যারা বাস করেন তারা জানেন এই ঘটনাটা। 6,000 টাকার একটা প্লটের 2,000 টাকা পরিশোধ করার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির ছিল, এবং উনি এটা পরিশোধ করতে পারেননি। এই ব্যর্থতা আমাদের জাতির অন্যতম একটা গৌরবের জায়গা। এটা শুনলে এখন রূপকথা মনে হয়, কিন্তু ঘটনাটি সত্যি। পৃথিবীতে আমাদের মাপার জন্য অনেক স্কেল থাকে। আমরা দূরত্ব মাপি গজ, মিটার দিয়ে, আমরা ওজন মাপি কিলোগ্রাম দিয়ে, আমরা তরল পদার্থ লিটার দিয়ে মাপি। তেমনি আলোর তীব্রতা মাপা যায়, একটা দেশের অর্থনৈতিক গ্রোথ মাপা যায়। সততা কি দিয়ে মাপা যায় আমি জানি না। আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে খুব সামান্য কয়েকজন অসাধারণ সৎ রাষ্ট্রনায়ক যারা এসেছিলেন, জিয়াউর রহমান সম্ভবত পৃথিবীর সেই তালিকার সবচেয়ে উপরে থাকবেন। সততা মাপার যদি কোনো স্কেল থাকতো, আমার যদি সক্ষমতা থাকতো, আমি জিয়া অনেস্টি স্কেল নামে কোনো একটা স্কেল তৈরি করতাম। জিয়াউর রহমানের সততা এবং নৈতিকতার মানদণ্ড দিয়ে বর্তমান সমাজের মানুষগুলো সততা মাপা যেত। এইরকম একটা অসাধারণ মানুষদের
মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলতে পারছি, এটা আমাদের জন্য অসম্ভব গর্বের ব্যাপার। এবং জিয়াউর রহমান যেদিন সমস্ত মানুষের সমস্ত সন্দেহ এবং সংশয়ের ঊর্ধ্বে উঠে সবার হৃদয়ে চিরস্থায়ীভাবে অবস্থান করতে পারবে, আমরা মনে করব জিয়াউর রহমানের প্রতি তখন আমাদের সবচেয়ে সঠিক এবং যোগ্য মর্যাদাটি দেওয়া হবে। আমরা অনুষ্ঠানের অন্যান্য আলোচকদের নিয়ে আলোচনা শুরু করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আশা করব অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিছুটা চলমান থাকার পরে তারপর জিয়া আর্কাইভ উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সালাউদ্দিন আহমেদ সাহেব। এবং আলোচক হিসেবে যারা এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আমি জাস্ট এটা কোনো সিরিয়াল না, কোনো পদ পদবীর জন্য না, জাস্ট একটা সিরিয়াল ধরে আমি তাদের নামটা একটু বলে দিচ্ছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ফারুক আসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ; ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আর অবশ্যই উদ্বোধক যিনি, তার তো বক্তব্য থাকবে। একই সাথে থাকবেন মাহাদি আমিন, উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান; ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক; নীলুফার চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক; ফাহিম মাসুর, সহ-আহ্বায়ক, ভয়েস ফর রিফর্ম; মুসা আল হাফিজ, চিন্তক ও লেখক; সুবাইল বিন আলম, প্রকৌশলী, লেখক; এবং সবচেয়ে জুনিয়র প্যানেলিস্ট হিসেবে আছেন তুহিন খান, কবি এবং লেখক। তো বাংলাদেশ যে মুহূর্তে এগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় এই আলোচনা অনুষ্ঠান সাজানোর টাইমে প্ল্যান করা হলো কিভাবে বক্তৃতা করবেন। অনেক অনুষ্ঠান থাকে যে জায়গাতে পদ পদবি দেখে বক্তৃতা করাটা শুরু হয় এবং বিভিন্ন টাইপ নর্মস থাকে। তো মনে হলো বাংলাদেশের এই নর্মসগুলো অনেক ক্ষেত্রে ভেঙে দেওয়াটা জরুরি। এই জন্য আজকের অনুষ্ঠানের একেবারে প্রথম প্যানেলিস্ট হিসেবে বক্তব্য নিয়ে আসবেন এই প্যানেলিস্টদের ভেতরে সবচেয়ে জুনিয়র যিনি, কবি এবং লেখক, অবশ্যই একজন চিন্তক বটে, কবি তুহিন খান। সবাইকে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং যারা এখানে আলোচক বৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, চিন্তক, লেখক এবং অনেক জ্ঞানীগুণী লোকজন উপস্থিত আছেন। আর অবশ্যই আমাদের এই প্রজন্মের তরুণ রাজনৈতিক কর্মী এবং আরো অনেকেই এখানে উপস্থিত আছেন আলোচনা শোনার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি খুবই সংক্ষেপে আলোচনা করছি। আসলে এখানে যে ডকুমেন্টারিটা দেখানো হলো এবং বক্তারা এর আগেও দু একজন বক্তা যা বললেন, তাতে আমরা জিয়াউর রহমানের কাজ এবং জিয়াউর রহমানের যেই জীবন সেটা সম্পর্কে আমরা একটা মোটামুটি একটা ধারণা আসলে আমরা পেয়ে গেছি। আর আমি ওই দিকগুলো ফোকাস না করে জিয়াউর রহমানের খুব সংক্ষেপে জিয়াউর রহমানের দু একটা আইডিয়া বা ওনার ব্যাপারে বাংলাদেশের যেই আমাদের রাজনৈতিক নেতাদেরকে দেখার বা ব্যাখ্যা করার যেই কালচার, সেখানে আসলে ওনাকে কিভাবে পারসিভ করা হয় সে ব্যাপারে দু একটা কথা বলি আর কি। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের যেই রাষ্ট্রনায়করা এসেছেন স্বাধীনতার পর থেকে, তার মধ্যে জিয়াউর রহমান, যদি আপনি দুজনের কথা বলেন, তিনজনের কথা বলেন, জিয়াউর রহমান সেখানে থাকবেন। আপনি যে কয়জনের কথাই বলেন, জিয়াউর রহমান সেখানে একজন হিসেবে থাকবেন। কিন্তু আমাদের দেশের যে চিন্তার পরিসর, যে সাংস্কৃতিক পরিসর, সেখানে দেখবেন যে জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা, পর্যালোচনা, ওনার চিন্তা নিয়ে, ওনার যে দর্শন, রাজনৈতিক দর্শন, সেগুলি নিয়ে আলোচনা খুবই নগণ্য। এটা এ কারণে বলছি না যে গত 15 বছর শুধু যে নগণ্য ছিল ওটা এরকম না। এটা আপনি যদি সামগ্রিকভাবে আমাদের দেশের যেই কালচারাল, আমাদের দেশের যে অ্যাক্টিভিটিস গুলি আছে, আমাদের যে চিন্তার পরিসর আছে, সেখানে যদি আপনি দেখেন, দেখবেন নগণ্য। তার একটা বড় প্রমাণ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ যে ব্যাপারটা। এটা নিয়ে যদি আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ, আপনি বাংলাদেশে যেই মেজর দুটি দল স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন বাংলাদেশের গণতান্ত্রিক পরিসরে রাষ্ট্র পরিচালনা করেছে, তার মধ্যে প্রধানতম একটি দলের রাষ্ট্রনায়কের দর্শন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। তাহলে ডেফিনেটলি এই যে একটা দর্শনের আওতায় বাংলাদেশে এতদিন রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হচ্ছে, এটা আসলে কি, এই বাংলাদেশি জাতীয়তাবাদ ব্যাপারটা কি, এটা তো তাহলে বোঝার একটা ডেফিনেটলি দরকার ছিল এই দেশের জনগোষ্ঠী, এই দেশের যারা চিন্তা করেন, জ্ঞানীগুণী মানুষ আছেন,
তাদের একটা বোঝার চেষ্টা করা দরকার ছিল যে এই ব্যাপারটা আসলে কি। কিন্তু আপনি যদি একাডেমিক পরিসরে আলোচনা দেখেন, দেখবেন খুবই বিভ্রান্তিকর, খুবই ভয়াবহ রকম বিভ্রান্তিকর অনেক ধরনের আলোচনা এই কনসেপ্ট নিয়ে আছে। এবং মানে আসলে খুব একটা আলোচনাই নাই, যা আছে সেটা খুবই গোলমেলে আলোচনা। একটা জিয়াউর রহমানের সার্বজনীন হওয়ার একটা বড় কারণ ছিল, জিয়াউর রহমান এমন একটা সময় ক্ষমতা নেন যেই সময় আসলে দেশে একটা সামগ্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়। বাকশালের নামে এক ধরনের একনায়কতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। অর্থনৈতিক সেক্টরেও যারা আসলে বাংলাদেশের মতো একটা দেশে, সেই সময় যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে যখন সমাজতন্ত্রের কথা যখন বলা হলো, খুবই ভেগ কিছু আইডিয়ার কথা বলা হলো, এবং যে পরিস্থিতিটা সেখানে ছিল, ওই পরিস্থিতির খুবই মানে ইকোনমিক পরিস্থিতির যে একটা ব্যাখ্যা আপনি যে করবেন, সেই ব্যাখ্যাটাও আসলে খুব সুষ্ঠু কোনো ব্যাখ্যাও হাজির ছিল না। বাংলাদেশের ইকোনমিক পরিস্থিতি কি, বা বাংলাদেশের ইকোনমিটা কি পরিস্থিতিতে আছে, এইটার প্রথম ব্যাখ্যা খুবই মানে ইন ডিটেইল ব্যাখ্যা কোনো সমাজতান্ত্রিক কোনো তাত্ত্বিক দিতে পারেন নাই বাংলাদেশ। বরঞ্চ খুবই তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে কনফ্লিক্টিং এবং খুবই ভুল কিছু ব্যাখ্যা ওনারা দিয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে অনেকটা ওই নাৎসি আপনার জাতীয় সমাজতন্ত্রের মতো একটা বাঙালি ন্যাশনালিস্ট সোশ্যালিজম তৈরি হয়েছে বাংলাদেশ, যেটা আদারাইজ করেছে সমাজে অনেক ধরনের। জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন তখন উনি এই যে যতগুলি গোষ্ঠী এই বাঙালি জাতীয়তাবাদী সোশ্যালিজমের খপ্পরে পড়ে যতগুলি গোষ্ঠী আদার হয়েছে, প্রত্যেকেই আসলে তাকে এক ধরনের ওন করেছে, তাকে তাদের নেতা হিসেবে ওন করেছেন। অনেকে বাকশালের সময় যারা অত্যাচারিত নির্যাতিত ছিল, মজলুম ছিল, তারা তাকে ওন করেছে। এটা ওনার মানে ওনার নিজের শাসন কার্য পরিচালনার জন্য খুব হয়েছে আর কি, ফলপ্রসূ হয়েছে ব্যাপারটা। কিন্তু পয়েন্ট হলো যে জিয়াউর রহমানের নিজের চিন্তা কি রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, এই জিনিসগুলি উনি যেহেতু সবার কাছে, সবাই যেহেতু ওনাকে তখন নেতা হিসেবে গ্রহণ করেছে, এবং বিভিন্ন ব্লকের লোক যেহেতু ওনাদের নেতা হিসেবে তখন গ্রহণ করেছে, ফলে ওনার নিজের চিন্তাটা কি এইটা পরবর্তীতে আলোচনার মধ্য দিয়ে আসলে খুব একটা স্পষ্ট হয়নি। উনি নিজেও সেই দিকে যাচ্ছিলেন, সেগুলি স্পষ্ট করার দিকে যাচ্ছিলেন, কিন্তু ইতিমধ্যেই খুবই অল্প বয়সে, আপনারা দেখেছেন, খুবই অল্প বয়সে উনি শাহাদাত বরণ করেন। ফলে উনি সেই কাজটা আসলে সম্পন্ন করতে পারেন নাই, ওনার চিন্তার জায়গাগুলি স্পষ্ট করতে পারেন নাই। ফলে আমরা দেখি যে বাংলাদেশি জাতীয়তাবাদ কি, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা করা হয়। কেউ এটাকে এক ধরনের ধর্মীয় জাতীয়তাবাদের একটা রূপ দিতে চান, কেউ এটাকে আবার এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে চান। যারা বাঙালি জাতীয়তাবাদী তারা এটাকে একভাবে ব্যাখ্যা করতে চান। ফলে বাংলাদেশি জাতীয়তাবাদ ব্যাপারটা কি, এটা কিন্তু জিয়াউর রহমান ওনার বইয়ে, যেটা স্মারক গ্রন্থ আজকে আমি যেটা উদ্বোধন হবে সেখানেও ওনার এই বিষয়ে একটা লেখা আছে, ওনার নিজের যে বিভিন্ন লেখাপত্রের সংকলন সেখানেও এই ব্যাপারে লেখা আছে। উনি কিন্তু এটা ব্যাখ্যা করে গিয়েছেন, যেটা এই ডকুমেন্টে দিতে বলা হলো সার্বিক জাতীয়তাবাদ, সিভিক ন্যাশনালিজমের যে আইডিয়া, জিয়াউর রহমান সেখানে বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ যে দুইটা ন্যাশনালিজম মানে প্রত্যক্ষ করেছে, বা যে দুইটা ন্যাশনালিজমের অভিজ্ঞতা তাদের ছিল, ন্যাশনালিস্ট আইডিয়া, একটা হলো পাকিস্তান আন্দোলনের সময় যে মুসলিম ন্যাশনালিস্ট আইডিয়ার একটা অভিজ্ঞতা এই দেশের মানুষের ছিল, আবার ৭১-এর সময় বাঙালি জাতীয়তাবাদ বা ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদের একটা আইডিয়া, একটা অভিজ্ঞতা তাদের হয়েছে। এই দুইটা অভিজ্ঞতারই উনি খুবই মানে পর্যালোচনামূলক ভাবে দুইটা অভিজ্ঞতার কথা উনি লিখেছেন এখানে, যে এই দুইটা অভিজ্ঞতার আসলে কি কি ভুল ছিল, এবং সেখানে উনি সোভিয়েতের কথা বলেছেন, উনি সেখানে কিছু নিয়ে করা যায়। কিন্তু এই যে একটা সার্বজনীন ফ্যাসিজম বাংলাদেশে যে ওনারা কায়েম করেন নাই কখনো, যে কারণে আমরা তরুণ প্রজন্ম তাদের কাছে কৃতজ্ঞ, এটার বড় কারণ ছিল জিয়াউর রহমানের এই দর্শন। ফ্যাসিজম কায়েম করার জন্য যে রিজিড এক ধরনের ন্যাশনালিস্ট বা যে এক ধরনের ইডিওলজিক্যাল যে লাগে, জিল লাগে, সেটা উনি আসলে ওনার এই সার্বিক জাতীয়তাবাদের মধ্যে এই ব্যাপারটা ছিল না, বরং এটার মধ্যে রাষ্ট্রের জায়গা থেকে, নাগরিকের জায়গা থেকে, সিটিজেনের জায়গা থেকে মানুষকে দেখার এক ধরনের একটা আইডিয়া ছিল। তো যাই হোক, এটা জিয়াউর রহমানের ব্যাপারে আমরা খুবই কম জানি, আমাদের বুদ্ধিভিত্তিক পরিসরে এই ব্যাপারে আলোচনা খুব কম। আমি আশা করব যে এই ব্যাপারে যারা তরুণ প্রজন্ম আছেন তারা তার চিন্তা, আইডিয়া এগুলি নিয়ে পড়বেন, এগুলি জানবেন, এবং ভবিষ্যতে যেই বানাতে পারি আমাদের নতুন
বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন সেগুলিকে সবাই মিলে কাজে লাগাতে পারি, সেই প্রত্যাশা আসলে আমি সবার কাছে করবো। ধন্যবাদ। এবং এরপর কথা বলবেন ফাহিম মাসুর, ভয়েস ফর রিফর্মের সহায়ক। আজকের এই আলোচনা সভার সম্মানিত সামনে উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন নারী, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। আমার কেন জানি মনে হয় জিয়া রহমান যখন ছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। আজকে আমি যে আপনাদের সামনে কথা বলছি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান। নিরক্ষরতা দূরীকরণ গ্রামেগঞ্জে গিয়ে উনি করেছিলেন। উনি নারীদেরকে অগ্রসর করার জন্য আপনার অর্থনীতিতে মুক্তির লক্ষ্যে নারী পুরুষ একই সাথে কাজ করবে বলে উনি প্রথমে নারীদেরকে নিয়ে নামিয়েছিলেন। নারীরা কাজ করেছিল। তখন থেকেই আপনার মনে করেন যে আজকের এই পর্যন্ত যখন একটা দেশের সৃষ্টি হলো, তখন নারীরা সংরক্ষিত আসনে 10-15 জন ছিল। তখন শিক্ষায় পশ্চাৎপদ ছিল। সেই শিক্ষা আজকে এমন জায়গায় পৌঁছেছে যে মেডিকেলে এখন ভর্তি পরীক্ষায় নারীরা 63% চান্স পায়। এই জায়গাটা আমি আজকের অবদানটা একজন নারী হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দিতে চাই, কারণ উনি আমাদের আলোর মুখ দেখিয়েছিলেন। নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন, নারীদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ফ্যাসিস্ট কিন্তু টিকে ছিল জিয়া রহমানের ওই লাগানো গাছ থেকে ফল নিয়েই। কারণ 3টা জিনিস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গিয়েছিলেন, যেটা 19 দফার মধ্যে আছে এবং উনি নিজে করে গিয়েছিলেন। সেটা একটা খাল খনন, কৃষির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করেছে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। আরেকটা হচ্ছে গার্মেন্টসে, শিল্প কারখানাগুলোতে যে গার্মেন্টসে যে আমাদের শুরু করেছিলেন, সেই গার্মেন্টস এখন বাংলাদেশের সেই যে বিদেশি আমরা যে মুদ্রা অর্জন করি, যেটা দিয়ে আমরা টিকে আছি, সেই গার্মেন্টস এখন আমাদের নারীরা, তারা খুবই প্রমোদ ভ্রমণ করেন, বিলাসী জীবনযাপন করেন। এইসব থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখন এই 3টা জায়গা থেকে আমাদেরকে সামনের দিকে, আমাদের বাংলাদেশকে ধরে রাখার জন্য, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির জন্য উনি কাজ করে গিয়েছিলেন। বাংলাদেশের যে অবস্থায় উনি ক্ষমতাটা ধরেছিলেন, তখন তার আগে হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশকে তলাবিহীন ছুরি। সেই তলাবিহীন ছুরি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই ফসল ফলিয়ে, নারী পুরুষ সবাইকে সম্মিলিতভাবে ফসল ফলিয়ে উনি কিন্তু বাংলাদেশের প্রয়োজন শেষ করেও বিদেশে কিছুটা হলেও রপ্তানি করতে পেরেছিলেন। এই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সামনের দিকে নিয়ে যাব। সেই আমরা আজকে এই সময়টা আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কর্মযজ্ঞ, যে সব বাংলাদেশের জন্য করেছেন, তার সুন্দর আমাদের কোনো সংরক্ষণেও আমাদের তেমন কিছু নাই। আমাকে কোনো একটা দলের একজন উপরের শ্রেণীর একটা লোক বলেছিল যে আমি ওনার উপরে পিএইচডি করতে চাই, কিন্তু আপনাদের ওখানে তো আমি আসলে খুব খুঁজলাম, তেমন কোনো ভালো বই, তেমন কোনো তথ্য, যাও বা তথ্য ছিল সেটাও ফ্যাসিস্ট সরকার এটাকেও ডিলিট করে ফেলেছে। তো আমি কিভাবে করতে পারি, আমাকে কি আপনি একটু হেল্প করতে পারেন? তো আমরা আসলে তাকে ওইভাবে হয়তো সহযোগিতা করতে পারি নাই। আজকে যারা এই ব্রেন আয়োজন করেছেন তাদেরকে আমরা বলতে চাই বিনয়ের সাথে, আপনার এমন কিছু ওনার সংরক্ষণে এখনও রাখা সম্ভব, রেখে যাবেন যাতে আগামী প্রজন্ম। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মণিকে। এবার স্টেজে ডেকে নিচ্ছি জনাব ফাহিম মাসুরকে, সহ আহ্বায়ক ভয়েস ফর রিফর্ম। দেখেছি যে জিয়াউর রহমানের সময় কি করে একটা অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তো আমি আসলে যখন ডকুমেন্টারি দেখছিলাম তখন মনে হচ্ছে যে কিন্তু প্রথমত যখন জিয়াউর রহমান মারা গেছেন আমার বয়স ছিল মাত্র 10-11, যেহেতু এবং যখন উনি ক্ষমতায় আসলেন 5-6, তো আমাদের আসলে ওই সময়ে ওনাকে দেখার, সামনে থেকে দেখার কোনো সুযোগ হয়নি। আমরা যখন পড়েছি, তার সম্পর্কে জেনেছি, অনেক কিছু আসলে ভুল জেনেছি, সত্যি কথা অনেক কিছু ভুল জেনেছি। বাট যখন আমাদেরকে প্রায় বলা হয় যে সংস্কার করতে টাইম লাগছে, অনেক চ্যালেঞ্জিং, উনি কিভাবে করলেন আসলে?
আসলে সংস্কারের সবচেয়ে বড় জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ইন্টেনশন, হাইয়েস্ট লেভেল অফ ইন্টেনশন, যেটাকে আমরা নিয়ত হিসাবে বলি। আরেকটা হচ্ছে ভিশন। এই দুটাই কিন্তু ছিল। হয়তো আমরা নিজেদেরকে, যেহেতু আমরা এই প্রজন্মের, আমাদের নিজেদেরকে কিন্তু কিছুটা প্রশ্ন আমাদের করা দরকার যে আমাদের এই গত 1 বছরে, এই 24-এর সময় যেই রক্তের মাধ্যমে আমরা এসেছি, প্রায় 1 বছর হতে চললো আগামী মাসে, আমরা আসলে কতটুকু সংস্কার করতে পারছি। সময় 1 বছর কিন্তু আবার কম সময় না। আমরা দেখেছি যে জিয়াউর রহমান আসলে 4-5 বছরে যেই লেভেলে সংস্কার করেছে, আমরা এই স্পিডে চললে আসলে 40 বছরে এই সংস্কার করতে পারবো না, যেটা উনি আসলে 4 বছরে করেছেন। আমার কাছে ওই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট, যে স্পিড এবং ইন্টেনশন, এইটা অ্যাটলিস্ট আমার মনে হয় জিয়াউর রহমানের জীবন থেকে এই জিনিসটা আমরা ইন্সপিরেশন হিসাবে কিছুটা হলেও নিতে পারি। এটি একটি ব্যাপার। আরেকটা ব্যাপার যে আমি শেষ করবো, যে দেখেন জিয়াউর রহমান অ্যাসাসিনেশনের শিকার হয়েছিলেন। পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা, বড় বড় রাজনৈতিক নেতা কিন্তু আসলে অ্যাসাসিনেশনের শিকার হয়েছে। কিন্তু আমার মনে হয় সেই কান্ট্রিগুলোতে একজন রাষ্ট্র নেতা অ্যাসাসিনেট হওয়ার পরে রাষ্ট্রের ইতিহাস কিন্তু হয়তো কিছু থেমে যায়, স্লো হয়, বাদ হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যখন উই লুক ব্যাক আমাদের এই গত 40-50 বছরের হিস্ট্রিতে, জিয়াউর রহমান 81 সালে মারা যাওয়ার পরে, তাকে হত্যা করার পরে বাংলাদেশের হিস্ট্রি আসলে এক ধরনের বাক পরিবর্তন করেছে। এটা 180 ডিগ্রি করেছে না, মানে 90 ডিগ্রি করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট এরকম একটা বাক পরিবর্তন কিন্তু ওনাকে হত্যা করার মাধ্যমে করা হয়েছে। কিন্তু এই বাক পরিবর্তনের জন্যই কিন্তু আমরা অনেক 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 দূর পিছিয়ে গেছি। যেই রিফর্মগুলো উনি করেছেন, সেই রিফর্মগুলি উনি যদি বেঁচে থেকে আরো করতে পারতেন, বাংলাদেশ হয়তো আরো অনেক উন্নত একটা দেশে রূপান্তরিত হতো। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ফাহিম মাকসুদ ভাইকে। এবার আমরা আলোচনা শুনবো চিন্তক এবং লেখক মুসাল হাফিজের। মুসাল হাফিজকে অনুরোধ করছি স্টেজে এসে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সে কলকাতা বাহিত একটা বাঙালি ভাষাভিত্তিক চেতনাকে এখানে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং আপনার সামনে দুইটা বিকল্প রাখা হচ্ছিল, হয় আপনি ভালো মুসলিম হবেন, নতুবা আপনি ভালো একজন বাঙালি হবেন। ফলে এখানে জাতিসত্তার একেবারে কাঠামোগত অভ্যন্তরে একটা গভীরতর ভাঙন ছিল। এই ভাঙন যদি দীর্ঘমেয়াদে চলতো, তাহলে একটা রাষ্ট্র হিসেবে আমাদের টিকে থাকা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ত। যেমন যেটা করলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শনটা হাজির করলেন, এই দর্শনটা প্রথমে সবাইকে অন্তর্ভুক্ত করে নিল। এটা ভাষার আশ্রয়ে ছিল না, এখানে চাকমা বাংলা সবাই জায়গা পেয়ে গেছেন। এবং যেমন যে কাজটা করলেন, যে ইসলামের সাথে বাঙালি জাতিসত্তার একটা দ্বন্দ্বের যে পটভূমি তৈরির প্রচেষ্টা ছিল, এই জিনিসটাকে তিনি ভেঙে দিলেন। এবং তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রধানতম চাহিদা ছিল যে বাংলাদেশ হবে একটা সার্বভৌম সত্তার একটা অধিকারী হবে, এবং তার সার্বভৌমত্বটাকে সে প্রমাণ করবে আভ্যন্তরীণ সামর্থ্য দিয়ে, প্রমাণ করবার মধ্য দিয়ে তিনি শাসনকে নিশ্চিত করছেন, সেটা প্রমাণ করবার চ্যালেঞ্জ ছিল। এবং এইটা প্রমাণ করতে না পারা বা পারা, এটা ছিল তার কাছে মুখ্য বিষয়। এটা আমি কোত্থেকে বলছি, এটা কেবলমাত্র তার আচরণীয় ধারাবাহিকতা থেকে বলছি। অত্যন্ত গুরুত্ব সহকারে এই কথাটা বলেছেন যে আমাদের জাতীয় উন্নয়ন কেবলমাত্র ইহজাগতিকতা সর্বস্ব হতে পারে না। আমি জানি না বিএনপির নেতৃত্ব পর্যায়ে কতজন জিয়াউর রহমানের এই যে তত্ত্বটাকে গভীরভাবে নিবিড়ভাবে রপ্ত করেছেন, পাঠ করেছেন। এর সাথে তাদের মিথস্ক্রিয়াটা বুদ্ধিভিত্তিকভাবে, জ্ঞানগতভাবে এবং জীবনযাপনের শৈলীগতভাবে কতটুকু হয়েছে, এটা যদি হয়, তাহলে বিএনপি জিয়াউর রহমানের যে যাকে বলি জনগণের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির মাধ্যমে আপন করবার যে ব্যাপারটা এখানে বলা হলো, জনগণ তাকে বরণ করছিল এবং তার শূন্যতায় হাহাকার করছিল, এই জিনিসটা প্রত্যাবর্তন করবে। আমরা চাই এই জিনিসটা প্রত্যাবর্তন করুক। আলোচনা দীর্ঘায়িত করছেন, সবাইকে ধন্যবাদ। অবদানগুলো অনেক সময় আন্দোলনের পরে এই প্রচারের জায়গাটা এককেন্দ্রিক হয়ে গেছে এবং অনেক মানুষ সাইডলাইন হয়ে গেছে। আন্দোলনের সময় আমাদেরকে প্রচন্ডভাবে উদ্বুদ্ধ করত নারী কিছু ভয়েস ছিলেন, এবং আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা আন্দোলনের সহযোগী না, তারা মূল আন্দোলনটা একদম সামনের লাইন থেকে করেছিলেন। কিন্তু গণ অভ্যুত্থান শেষ হয়ে গেল,
এবং সেই নারীদেরকে বিভিন্নভাবে কর্নার করে ফেলা হলো। এই কাজটা হওয়া উচিত ছিল না। এরপর যে আমরা যার কথা শুনবো তার পরিচয়ের আগে কেন এই কথাটা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে শহীদ মিনার যে জায়গায় অবস্থিত, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে একজন মা এবং একজন শিক্ষিকা যে ভাষায় স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন, যেভাবে প্রতিবাদের স্ফুলিঙ্গ দাঁড় করিয়ে দিয়েছিলেন, ওই ভিডিওটা এখনো দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে, ইউটিউবে আছে। এখন হয়তোবা তার ওই কথাগুলো শুনলে মনে হবে যে একটা প্রতিবাদী কণ্ঠ, কিন্তু ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ওইভাবে দাঁড়িয়ে কথা বলছেন। ওই দৃশ্যটা দেখার পরে আরো শত শত মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবার আমরা স্টেজে ডেকে নিচ্ছি ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই অধ্যাপক সাইমা ফেরদৌসী ছিলেন ওই মা যার কথা আমরা বললাম। আব্দুল্লাহ আসলে হয়তোবা সেই জুলাইয়ের যে আমাদের অনুভূতি আছে সেইগুলোকে বারবার পুনরুজ্জীবিত করবার জন্য বলছে। বাংলাদেশের জন্য যদি কখনো আমার মনে হয় যে আমি একটা কিছু করতে পেরেছি, আমার মনে হবে আমার জীবন সার্থক এবং পরম করুণাময় আমার উপর অনেক বেশি রহমত দিয়েছিলেন, যে বাংলাদেশের কোনো প্রয়োজনে হয়তোবা যে মনে হয় একটু দাঁড়াতে পেরেছি। Actually, when I have got this opportunity to talk about Shaheed President Ziaur Rahman, I'm a researcher. Fundamentally, I'm a professor, and certainly I'm a professor from the business background. And when I say that, there are two aspects of that. One, when I claim or when I say something or support something, I cannot do this thing without proper research. So the kind of trend that we have today is whoever is in the political power, we praise them. Anchoring history and reaffirming the values of discipline. Discipline of a leader. Discipline of a leader who stood for the country during crisis. Self-reliance and pragmatic reform. I repeat the word. It's pragmatic reform that define Ziaur Rahman's life and leadership. While President Ziaur Rahman's contribution extend across political transformation, military command, and maybe many of us, we do not know, especially the young generation, my students in the campus or across the nation, you do not know the military academic institution has been brought under system and decentralized across the country under his regime. We could talk about it. He has transformed from a very nationalist economic reform to export-led. Exactly how? Within such a short span of time, why should we praise inefficiency and delusionment? It was in that context that Ziaur Rahman emerged as a reformer in true sense, choosing not the dogma but pragmatism, not slogans but action. And I'll take this floor 2 to 3 minutes time. Slogan of any party, try to understand why he was being praised for establishing diplomacy in protecting Bangladesh's autonomy and sovereignty. Last of all, the Zia Archive is more than a tribute. It is a living institution. It exists not only to preserve policy papers, political speeches, but to stimulate scholarship dialogue and national reflection. Let this archive become a center of serious research. To everyone, I struggled to do research on President Ziaur Rahman because there are very less empirical evidences which he deserved that much of respect. This leader certainly deserves. President Ziaur Rahman was a man of quiet resolve and আপনাদের যাওয়ার সময় ছোট্ট আমি হাত বলে চলে গেলেন। তো এই জিনিসটা হচ্ছে দেশে মানে আমরা যারা এই নতুন জেনারেশনের লোকজন আছে তারা যখন দেখে যে হচ্ছে একজন প্রাইম মিনিস্টার এবং সে হচ্ছে মানে আমরা প্রাইম মিনিস্টার বলতে কি জানি হচ্ছে একজন
সিকিউরিটির আড়ালের ভিতরে থাকা একজন মানুষ যাকে আমরা কখনো টাচ করতে পারবো না, সবকিছুর মধ্যে একটা দুর্গের মধ্যে থাকবে, সেই জিনিসটা আসলে 91 সময় আমরা পাইনি। এবং সেই জিনিসটা যখন হচ্ছে আমি যখন বড় হলাম দেখতে থাকলাম, জিয়াউর রহমানের সময় যখন আসলো তখন হচ্ছে আমি দেখি আসলে উনি তো সিকিউরিটি কি, উনি অ্যাকচুয়ালি মানুষের মধ্যে হাঁটছেন। সো এখানে দেশে সালাউদ্দিন ভাই আছেন, উনি আসলে আমার থেকে আসলে অনেক ভালো দেখেছেন। সো উনি যেভাবে সিকিউরিটি ছাড়া মানুষের মধ্যে চলে গেছেন সেটা আসলে বাংলাদেশের কোনো গণমানুষের মধ্যে যায়নি। তো এই জিনিসটা শুরু করার আগে আমরা হচ্ছে এই বইটার ক্ষেত্রেও আমরা আসলে ওনার দৃষ্টিভঙ্গিটাই প্রথমে প্রাধান্য দিয়েছি। ওনার এই বইটা শুরু হয়েছে আসলে যে আমরা স্বাধীনতার লড়াই কিভাবে শুরু হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে আমার আরেকটা জায়গায় এটা আসলে ওনার শুরু আসলে স্বাধীনতার লড়াই থেকে না, ওনার শুরুটা বলা যেতে পারে 1966 সাল থেকে। যখন পাক ভারত যুদ্ধে উনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি হচ্ছেন ওই রাষ্ট্রীয় পদক পান। তো এটার পরে হচ্ছে আমরা আসলে ওনারই আসলে 3-4টা লেখা দিয়েছি। 3-4টা লেখার পরে আমরা আসলে হচ্ছে একটা যে মেজর সাফায়েত আহমেদ একটা লিখেছেন কিছু মিথ্যাচার ও সত্য অন্বেষণ। সো এই সত্য অন্বেষণটা যখন আমরা করতে গেছি, সো এটা আমি আসলে বইয়ের কথা বলছি না, আমি আরেকটা টপিকের কথা বলি। সেটা হচ্ছে আমি যখন বিভিন্ন পত্রিকায় বা কোনো কিছুতে লিখি, কমেন্ট বক্স হচ্ছে প্রথম কথাটাই আসে, জিয়াউর রহমান হচ্ছে 4500-5000 সেনা কর্মকর্তা হতে পেরেছেন। সো এই জিনিসটা হচ্ছে কথা বলতে যে আমি আসলে বললাম যে এই জিনিসটা আসলে একটা ডিবাঙ্ক করা দরকার। কারণ ওই সময় অ্যাকচুয়ালি 4500 যদি সেনা কর্মকর্তা কিছু হতো, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বলে কিছু থাকতো না। তো আমরা আসলে খোঁজা শুরু করলাম। ওনার মৃত্যুবার্ষিকীতে আসলে হচ্ছে এটা চেষ্টা করেছিলাম আমরা কিছু করতে পারি কিনা, কিন্তু আমরা আসলে যেটা পেয়েছি এখন পর্যন্ত একটা হচ্ছে প্রত্যেকটা কেসেই হচ্ছে আসলে প্রপার রুল মেনে হচ্ছে আসলে করা হয়েছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস যেটা আসলে হচ্ছে রাষ্ট্রপ্রধান বা অন্যদের উপর আসে না, কিন্তু আসে যে জিনিসটা সেটা হচ্ছে নাম্বারটা 4500 থেকে 5000। আমরা এখন পর্যন্ত খুঁজে 104 জনের বেশি নাম পাইনি। সো এটা যদি হচ্ছে আমরা ভবিষ্যতে সুযোগ পাই, আমরা আসলে অ্যাকচুয়াল নাম্বারটা বের করে এই জায়গাটাও হচ্ছে আমরা আসলে দিতে পারি। তো এটা এই ব্যাপারটাতে হচ্ছে আমরা ভবিষ্যতে যারা আসবেন আমরা যদি সুযোগ পাই আমরা এটা করব। তো এরপরে আসছে হচ্ছে আপনার আমরা এই লেখাতে যেহেতু ওনার লেখার পরে আসলে স্মৃতিচারণ আসছে। স্মৃতিচারণ হচ্ছে প্রথম লেখাটা হচ্ছে তারেক রহমানের। এটা কিন্তু তারেক রহমান সাহেবের এখনকার লেখা না, 1991 সালের লেখা। তো আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন এটাতে। তো এরপরে হচ্ছে আপনার রুমি আহমেদের হচ্ছে মতাদর্শ লোকজনের কাছ থেকেও আসলে লেখা নিয়েছি। সো এখানে আরেকটা লেখা এসছে যে গণতান্ত্রিক একনায়ক বলা হয়েছে জ্যোতি রহমান ভাই। এখানে আমরা অবশ্যই বলবো যে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সমালোচনা থাকবে, সমালোচনা তো সুর থাকবে, আমরা আসলে ভালোটা নিয়ে হচ্ছে আগানোর চেষ্টা করব। তো আরেকটা জিনিস হচ্ছে জিয়াউর রহমানের ওনার সাংবিধানিক পুনর্গঠন, যেটা মিল্লাত হোসেন লিখেছেন। সো বাংলাদেশের আসলে সংবিধানের যে পুনর্গঠন হয়েছে, প্রথমবার সব থেকে ভালো পুনর্গঠন সব থেকে বড় পুনর্গঠন ছিল জিয়াউর রহমানের সাহেবের সময়, যখন হচ্ছে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফেরত যাই। এরপরের আসলে গণতন্ত্র যেটা এসেছে সেটা আসলে হচ্ছে খালেদা জিয়ার সময়, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারটাতে আমাদের একটা হচ্ছে ড্রাস্টিক্যাল চেঞ্জ এখানে এসেছে। এবং থার্ড টাইম যখন আমাদের আসছে সামনে, আমরা আশা করব তারেক রহমান সাহেবের কাছ থেকেও আমরা হচ্ছে সেই ড্রাস্টিক্যাল চেঞ্জটা আমরা দেখতে পাবো। বাংলাদেশের পুরা চেঞ্জ যেটা আসে সেটা আসলে বিএনপির হাত থেকে হয়েছে এখন পর্যন্ত। আমি দেখতে যে হচ্ছে পরিবেশ নিয়ে জিয়াউর রহমান সাহেবের যে প্ল্যানিংগুলো ছিল সেটা এখন পর্যন্ত হচ্ছে বাস্তবসম্মত এবং আমরা ওই বলয়ের মধ্যে আছে, আমরা নতুন কিছু নিয়ে আসতে পারি নাই। উনি সেই সময় প্ল্যান করেছিলেন হচ্ছে গঙ্গা ব্যারেজ। সে গঙ্গা ব্যারেজটা যদি সেই সময় আমরা করতে পারতাম, আমাদের দেশে এই মরুকরণটা হতো না, আমাদের 25টা নদী অলরেডি বেঁচে যেতে পারতো। কিন্তু দুর্ভাগ্যজনক মতো এখন পর্যন্ত আমরা গঙ্গা ব্যারেজটা এখনো করতে পারি না এবং হচ্ছে আমাদের এই মরুকরণটা আমরা আসলে সবাই দেখছি। সো এরপরে হচ্ছে উনি মারা যাওয়ার পর ওনার অ্যাড্রেসটা আছে, যেটা উনি হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে ভাষণটা দিয়েছিলেন ওটা আছে। তারপরে হচ্ছে আপনার ওনারকে নিয়ে হচ্ছে ওনার ইকোনমিক লিবারাইজেশন ইনফ্যাক্ট গার্মেন্টস অফ টেকার, এটা নিয়ে হচ্ছে শফিকুর রহমান ভাইয়ের হচ্ছে লেখা আছে। আমরা গার্মেন্টস নিয়ে হচ্ছে গর্ব করি বা যেটাই থাকি, আমাদের দুঃখজনক হলেও সত্যি আমাদের একটাই বৈদেশিক রেমিটেন্স আনার সোর্স, সেটা হচ্ছে গার্মেন্টস। সেটা উনি চালু করেছেন এবং ওনার পরে আমরা সেকেন্ড কোনো সোর্স এখন পর্যন্ত চালু করতে পারি নাই এবং আমরা এখানে আটকে আছি। তো তারপরে আসছে ওনার ফরেন পলিসি নিয়ে যে কথাটা, ওইটা এতেশামুল হক লিখেছেন। আমি হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে
আমরা সবাই যদি জানি আমাদের বর্তমানে আমাদের লিডারদের নিয়ে প্রফেসর ইউনূস সাহেব হচ্ছে সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন, গ্লোবাল অ্যাওয়ার্ড। আমরা ওই যে কিনা অ্যাওয়ার্ড বা এসব কথা চিন্তা করতে পারি না। সো এটা যদি হচ্ছে, আপনারা কি জানেন কি না জানেন না জানি না, বাংলাদেশের হিস্ট্রিতে সেকেন্ড যিনি হচ্ছে সব থেকে বেশি গ্লোবাল অ্যাওয়ার্ড পাওয়া এবং বিভিন্ন রাষ্ট্রীয় খেতাব পাওয়া, সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব। উনি বিভিন্ন দেশ থেকে তাদের হচ্ছে সেকেন্ড সর্বোচ্চ অ্যাওয়ার্ডগুলো পর্যন্ত নিয়েছেন। সো আপনারা একটু দেখলে এটা জানতে পারবেন। সো তো এটা হচ্ছে আপনার হচ্ছে এরপর হচ্ছে ইকোনমিক লিগেসি নিয়ে হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদির লিখেছেন। সো আমরা আশা করব আপনারা বইটা পড়বেন, আমাদের ওয়েবসাইটও দেখতে পাবেন এবং আপনারা অনেক কিছু আসলে জানতে পারবেন। যেটা হচ্ছে কি আমরা প্রায় বলি আমরা হচ্ছে জিয়ার সৈনিক বা অনেক কথা বলি, এখানে অনেকে বলবে যে আমরা জিয়ার সৈনিক, কিন্তু আমরা আসলে জিয়া সম্পর্কে কতটুকু জানি, কতটুকু ওনাকে ধারণ করতে পারি, সেটা আসলে প্রশ্ন করবেন। আমি সৈনিক হলে অবশ্যই উনি যেভাবে চলেছেন, যেভাবে হচ্ছে রাষ্ট্রের চিন্তা করেছেন, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে রাষ্ট্র। সো আমরা সবাই মিলে আসলে যদি দেশটাকে গড়তে পারি, সেটাই আসলে আমরা বলতে পারবো আমরা প্রকৃত জিয়ার সৈনিক। ওকে স্যার, এদিকে একটু ওকে ভাইয়া প্লিজ। এবং আলোচনাটা চলতেই থাকবে। তবে সবাইকে আসন গ্রহণ করার জন্য বলা হলেও একজনকে রাজনীতিরও ভবিষ্যৎ থাকবে না, সেই রাজনৈতিক দলগুলোরও ভবিষ্যৎ। আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। ভাই আর সামনে যান না। সেই বাংলাদেশের ভিত্তি রচনা করতে হবে অবশ্যই ইতিহাসকে খুঁজে ভবিষ্যতের রাজনীতির ভিত্তি রচনা করতে হবে। আমি প্রায় সময় আমার বক্তব্যে বলি ইতিহাসের মধ্যেই ভবিষ্যৎ প্রতীত আছে। সেই ইতিহাস কিছু আছে আমরা যেন বিস্মৃত হয়ে যাই, কিন্তু কিছু আছে গৌরবজনক ইতিহাস, যাকে আমরা ব্যবহার করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। সুতরাং যাদের ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা নাই, তারা আসলে ভবিষ্যৎ নির্মাণ করতে জানে না। বর্তমানের মধ্যেও এই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি অবশ্যই ইতিহাস ভিত্তিক হবে। আমরা আমাদের গৌরবজনক ইতিহাস জানি, আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস জানি, আমরা আমাদের 90-এর গণ অভ্যুত্থানের ইতিহাস জানি, ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাস জানি। আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের, যেটা পৃথিবীর মধ্যে এই দক্ষিণ এশিয়ায় এই শতকে সবচাইতে গৌরবজনক রক্তাক্ত গণ অভ্যুত্থান। এটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমি যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি, সেই জন্য আমি উপযুক্ত বক্তা নই। শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছিল স্বাধীনতার জন্য। শহীদ জিয়া শাহাদত বরণ করেছেন স্বাধীনতা রক্ষা করার জন্য। শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সম্মুখ সমর করেছেন, বিজয় অর্জন করেছেন, স্বাধীনতা এনেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং উন্নয়নের জন্য এদেশের সর্বস্তরের নারী পুরুষ সকলের জন্য বিভিন্ন রকমের সংস্কার কর্মসূচি নিয়ে, উন্নয়ন কর্মসূচি নিয়ে বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির একটি মহাসোপানে নিয়ে গিয়েছিলেন। সেই জন্যই বোধহয় দেশি বিদেশি চক্রান্তকারীদের ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছে। তার জীবনদানের মধ্য দিয়ে, তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটির গভীরে তার অস্তিত্ব প্রতীত হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিয়ে বক্তব্য দিয়েছেন। এটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই ইতিহাস সর্বজন স্বীকৃত। আমরা তার সততার উপর দাঁড়িয়ে রাজনীতি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা রাজনীতি করি, পৃথিবীর বহু দেশে
ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ আছে এবং অনেক জায়গায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদ খুব রেয়ার দেখা যায়, কিন্তু সমস্ত জাতি গোষ্ঠীকে, সমস্ত জনগণকে, একটি ভূখণ্ডের সবাইকে একটি পরিচয়ের মধ্যে আবদ্ধ করার তার যে আবিষ্কার, সেটাই বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মধ্য দিয়ে এই জাতির সমস্ত ধর্ম, বর্ণ, পরিচয়, সমস্ত নৃতাত্ত্বিক, সমস্ত ছোট বড় জাতি গোষ্ঠীর সবাইকে একত্রিত করে একটি জাতীয়তার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। এখন যাই হোক, বাংলাদেশে আমরা সংস্কারের মধ্য দিয়ে এখন যাচ্ছি। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলেন একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার পাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি, এইভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে, সেটাই নিয়ে। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আওয়ামী লীগ সংবিধানের সাথ আমি বললে তখন ধারার কথা বলবে সাইদ আব্দুল্লাহ। প্রিয়েম্বল সহ এগুলো, প্রিয়েম্বল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া, এবং তফসিলের 5ম, 6ষ্ঠ, 7ম এগুলো পরিবর্তন করা যাবে না, যেন এটা একটা ধর্মগ্রন্থ। কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের অধিকার বর্তমান পার্লামেন্ট বা বিদ্যমান পার্লামেন্ট কখনো খর্ব করতে পারে না। সেটা ফান্ডামেন্টাল আইন, সারা পৃথিবীব্যাপী, এটা গ্লোবাল অর্ডার। যাই হোক, আওয়ামী লীগ তো নিজেই একটা আইন, সুতরাং আওয়ামী লীগ যা বলবে তাহাই সত্য। ওইটা ওর মতো যে তুমি যা লিখিবে তাহাই সত্য, অতএব লিখে যাও তোমার জন্ম হওয়ার আগেই। আমি এই ধর্মগ্রন্থের কথা বলবো না, বললে অন্য সমালোচনা হবে। যাই হোক, বলেছিলেন যে তুমি লিখে যাও, তুমি যাহা লিখিবে তাহাই সত্য, এই ছিল আওয়ামী লীগের থিওরি। কিন্তু সেটা ঠিক না, কখনোই ঠিক না। এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি, আমরা অঙ্গীকার আবদ্ধ। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে 1.5 বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন আমাদের 31 দফা বাংলাদেশের মানুষের কাছে, রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে। হ্যাঁ, এই 31 দফা প্রণয়নটা অনেকটা, এখানে ডক্টর জায়েদ সাহেব আছেন, এই অদমের হাত ধরেই অনেকটা লেখা হয়েছিল। তখন আমি ভেবেছিলাম এই সংস্কার যদি করতে পারি তাহলে আমাকে আবার আর এক জিন্দিগি বাঁচতে হবে। এটা মেহেদী হাসানের গজল নয় যে তোমাকে পাওয়ার পরে আমার মনে হলো যদি আরো এক জিন্দিগি বাঁচতে পারতাম। যাই হোক, এখন এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরো এক জিন্দিগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই। আমরা 31 দফাতেই এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সমস্ত সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদি অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি, মাত্র 13 মিনিটে। কেউ আলোচনা করে নাই। বাংলাদেশে একটি আইনের শাসনের রাষ্ট্র পেতে থাকলাম, সেটা তার হাত ধরে।
সংস্কার হয়েছে। তিনি সংস্কার করলেন, বিচার বিভাগের সংস্কার করলেন, প্রশাসনের সংস্কার করলেন, অর্থনৈতিক সেক্টরের সংস্কার করলেন, সবচাইতে বেশি সংস্কার করেছেন বাংলাদেশের স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতিতে। সেটা এখন আর বর্ণনা করার যথেষ্ট সময় নেই। তার যে উন্নয়ন অগ্রগতির বিভিন্ন রকমের পদক্ষেপ, কৃষি খাতে, শিল্প খাতে, এই যে গার্মেন্টসের কথা একজন বলে গেলেন, গার্মেন্টস সহ বিদেশে শ্রমিক প্রেরণের কথা সহ সমস্ত সেক্টরে তিনি যে ইনিশিয়েটিভ তিনি যে শুরু করলেন, সেটার ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। এরপরে বিএনপির হাত ধরে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হলো। আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার সময় তাই হয়েছিল, কেউ একজন বলেছেন। কিন্তু আপনারা সিঙ্গাপুরের লি কিউয়ান কথা তো আপনারা সবাই শুনেছেন। তার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, দিস ইজ এ জার্নি, the history of Singapore 1965 to 2000, probably, যদি আমি না বলে থাকি। সেই বইতেই সম্ভবত উল্লেখ ছিল যে কানাডাতে টরন্টোতে একটা সম্মেলনে তিনি গিয়েছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তীতে। তাদের স্বাধীনতা তো আরো অনেক আগে হয়েছে। সেখানে একটি বিমান দাঁড়িয়েছিল অনেক দিন। তিনি নামলেন, দেখলেন একটা ন্যাশনাল ক্যারিয়ার দাঁড়িয়ে আছে, এবং তিনি যেদিন চলে যাবেন সেদিনও দেখলেন দাঁড়িয়ে আছে, এবং অনেকেই বাক্স পেট্রা নিয়ে ওখানে ওঠানামা করছে। সম্ভবত তার এই বইতে তিনি লিখেছেন দি রিচেস্ট লিডার অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, সামথিং লাইক দ্যাট। এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে গ্লোবাল ডিসপিউট মিটিগেশনের জন্য যাকে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একজন লিডারকে পছন্দ করা হতো, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আমাদের জন্য গৌরবের, অহংকারের জায়গা। আমি এখানে আর বেশি কথা বলতে চাই না, বললে সারা দিন সারা রাত আলোচনা করলেও সেটা শেষ হবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে। শুধু আহ্বান জানাবো, আমরা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নিই, নিজেরা সেই জীবন গঠন করি। যেমন ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখেছিলাম মানিক মেহবিনিয়তে, আমরা গিয়েছিলাম, সারা বাংলাদেশ কাঁদছে। তখন ওই কবিতায় মনে হয়, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যেন তাকে অনুসরণ করি, সেরকম জীবন গঠন করি, তার দর্শনে রাষ্ট্র গঠন করার চেষ্টা করি, এবং এমন একটা বাংলাদেশ এবার বিনির্মাণ করি যে বাংলাদেশে বাঁচার জন্য আমরা আরেকটা জিন্দেগি চেয়ে নেব আল্লাহর কাছে। ধন্যবাদ সবাই। অডিটোরিয়ামে ইন্টারনেট কানেকশনের প্রবলেমের কারণে আর্কাইভ যেটা এটা ঠিক মতো উদ্বোধন করাটা যাচ্ছিল না, কিন্তু আপনারা দেখতে পারবেন এখন, এবং হোম পেজে যাওয়ার পরে কিছুদিন পর থেকেই এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং যত হিস্ট্রিক্যাল যত ভ্যালু আছে, বিশ্বের বিভিন্ন দেশ নায়কদের সাথে জিয়াউর রহমান সাহেবের যে ইন্টারভিউগুলো আছে, তাকে নিয়ে যেসব কমেন্ট আছে, দুর্লভ ছবি আছে, বিভিন্ন ভাষ্য আছে, প্রত্যেকটা জিনিস এই ওয়েবসাইটে থাকবে। এই মুহূর্তে আমাদের এই আর্কাইভের উদ্বোধন করছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং তারপরে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, কারণ আমাদের কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতিটা পরিচালিত হয়েছিল যার হাত দিয়ে, সেই জিনিসটা সবার কাছে খুবই ওপেন অ্যাক্সেস থাকাটা জরুরি, যাতে করে সবাই তার জীবন সম্পর্কে জানতে পারে এবং তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবনটাকেও ঠিক একইভাবে গড়ে নিতে পারে। আজকে এই আর্কাইভের উদ্বোধন করা হলো এবং এরপর থেকে সবার কাছে এটার অ্যাক্সেস থাকবে। শেষ হলো না, শেষ, তুমি এবার যাও। আমাকে অনেকে বলছিলেন আজকে এটা জনসভা হচ্ছে, কিছু বলবেন না। আমি এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোচনায় সেটা মেলাবো না,
কারো যদি নেওয়ার থাকে বাইরে থেকে নিতে পারে, আমি ওখানে কথা বলবো। আর হ্যাঁ, তোমাদের ইশারা ইঙ্গিত আমি বুঝতেছি। যাই হোক, কিন্তু এই আলোচনার ভাব গাম্ভীর্যের মধ্যে আমি ওই রাজনৈতিক আলোচনা আনবো না। হ্যাঁ, তবে গত আলোচনার সূত্র ধরে একটা লাইন বলে যাই। বাংলাদেশের সংবিধানে 3টা তফসিল যুক্ত করে গেছে না জবরদস্তি, তার মধ্যে স্বাধীনতার ঘোষণার একটা পৃষ্ঠাও সংযুক্ত করেছে তফসিলে। সেটা একটা জালিয়াতি, সেটা রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে। যেটা গবেষণা ভিত্তিক একটা বই আছে মাসুদুল হক সাহেবের, স্বাধীনতার ঘোষণা, মিথ ও দলিল, খুব সম্ভবত অনেক আগে পড়েছিলাম, ডক্টর জাহিদ বলতে পারবে নামটা ঠিক আছে কিনা। সেই বইটা যদি আপনারা পড়েন তাহলে রিসার্চ ভিত্তিক, সময় ভিত্তিক, ডেট ভিত্তিক একদম সবকিছু ওখানে বলা আছে। কিন্তু ওনার স্বাধীনতা ঘোষণা দেওয়ার যে ফোরসুত হয় নাই, অথবা উনি স্বীকার করেন নাই, সেই কথা তো তাজউদ্দিনের ডায়েরিতে আছে, সেই কথা তাজউদ্দিনের মেয়ের পুস্তিকা নেতা ও পিতাতে আছে, এবং তাজউদ্দিনের জীবদ্দশায় এই বিষয়ে আমার মনে হয় কোথাও কোনো সাক্ষাৎকার দেননি। কিন্তু তার ডায়েরিটা যখন প্রকাশিত হয়েছে তখন তো ওনারা ভয়েতে ছিলেন, দেননি। ডায়েরিটা যখন প্রকাশিত হয়েছে সেটা ডকুমেন্ট হয়েছে। এরকম জালিয়াতি, মিথ্যাচার করে বাংলাদেশের সংবিধানকে কলুষিত করা হয়েছে, কোনো প্রয়োজন ছিল না। উনি ঘোষক না হলেও বাংলাদেশের তৎকালীন সবচাইতে কিংবদন্তির নেতা ছিলেন। উনি বিতর্কিত হয়েছেন, উনি ওনার শাসন আমলে বিতর্কিত হয়েছেন, উনি শাসক হিসেবে বিতর্কিত হয়েছেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে বিতর্কিত হয়েছেন, উনি প্রেসিডেন্ট হিসেবে বিতর্কিত হয়েছেন। কিন্তু ঘোষণার দলিলটি জালিয়াতি করার কোনো প্রয়োজন ছিল না তার কন্যার। ধন্যবাদ। আপনার স্ক্রিনে ওই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনের ভিতরে বিভিন্ন স্ক্রিন দেখতে পাবেন। ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আলোচনা আমাদের চলতেই থাকবে, কারণ ব্যস্ততা থাকার জন্য আমরা শিডিউলটা একটু এলোমেলো করে নিয়েছি। এই পর্যায়ে আমরা স্টেজে ডেকে নিচ্ছি মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মোস্তফা সারোয়ার ফারুক। জানাতে চাই যে জিয়াউর রহমান সাহেবের উপর এই আর্কাইভটা ওপেন করার জন্য আমরা কিছুদিন আগে যখন জিয়াউর রহমানের উপর যে ডকুমেন্টারিটা বানানো হয়, যেটা জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে আমাদের মাহমুদ বানিয়েছে, সেটার কাজ যখন করতে যাই তখন গিয়ে দেখি যে জিয়াউর রহমানের উপর কোনো ম্যাটেরিয়াল নাই বলতে ইউটিউবে সার্চ করলে আপনি এমন কোনো কম্প্রিহেন্সিভ ডকুমেন্টারি বা কোনো রিপোর্ট দেখতে পান না যেখান থেকে আপনি ওয়ান সিঙ্গুলার কোশ্চেনের উত্তর পাবেন। সেই সিঙ্গুলার কোশ্চেনটা হচ্ছে যে ওয়াই জিয়াউর রহমান ম্যাটার্স, জিয়াউর রহমান কেন ম্যাটার করে, এটার কোনো উত্তর নাই। তো তখন আমরা ডিসাইড করলাম, ওকে লেটস ডু সামথিং যেখান থেকে অ্যাটলিস্ট 20 মিনিট বা 22 মিনিটের একটা ডকুমেন্টারি থেকে মানুষ বা বর্তমান প্রজন্ম বা ভবিষ্যতে যারা বাংলাদেশ নিয়ে কাজ করবে, ভাববে, তারা এই প্রশ্নের উত্তর পায় যে জিয়াউর রহমান কেন ম্যাটার করে। সো আপনারা ডকুমেন্টারি দেখেছেন, ফলে এখানে ওই কথাগুলো আমি রিপিট করতে চাই না যে কেন জিয়াউর রহমান ম্যাটার করে। আমি একটু অন্য একটা জায়গায় যেতে চাই। আপনারা জানেন যে সামনে জুলাই আসছে এবং জুলাইয়ের কোমেমোরেশন একটা মাসব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এবং সেই কর্মসূচিতে আমি বিশ্বাস করতে চাই জুলাই 24-এ যেমন আমরা সবাই এক হয়েছি, এবারও সবাই এক হবে। যদিও সালাউদ্দিন ভাই আমাকে উদ্দেশ্য করে খুবই কি বলে সরস একটা কবিতা এবং মন্তব্য করেছেন, তবু আমি বিশ্বাস করতে চাই যে আমি খুবই আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করতে চাই 2025-এর 5 আগস্ট সারা বাংলাদেশ আবার এক হবে। সেখানে সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার প্রত্যেকে আবার এক হবে, এবং এটা পতিত ফ্যাসিস্টের জন্য একটা সিগন্যাল হবে, এবং সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক পথে আগাবে। এখন বাংলাদেশ ঠিক পথে আগানোর জন্য আমাদের সামনে কি করণীয় আছে? জিয়াউর রহমানের ডকুমেন্টারি ইজ এ গুড ম্যানুয়াল অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি যে সামনে যেই দলই সরকার গঠন করবে একটা গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের জন্য ম্যানুয়াল কিন্তু জিয়াউর রহমান। আপনি যদি জিয়াউর রহমানের দিকে দেখেন, ফাহম ভাই যেমন বলছিল যে 3 বছর বা 3.5 বছর ছিল ওনার
প্রেসিডেন্টের মেয়াদ সব মিলে 4 বছর 4.5 বছর। এর মধ্যে ভাবতেই তো আমি এখন বাইরে থেকে অনেক সমালোচনা করতাম, এখন সরকারে আসার পরে বুঝলাম যে কোনো কাজ শুরু করার আগে ভাবতেই আপনার সময় লাগে। ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যান্ড দেন ইউ নিড টু টেক টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, যে এটা আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে, এরপরে এই স্ট্র্যাটেজি আপনি এক্সিকিউট করবেন কিভাবে। এটা ইজ নট এন ইজি গেম, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা যখন জিয়া রহমানের উপর এই ডকুমেন্টারি কাজটা করছিলাম তখন আমরা সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময়ে এত কিছু জিনিস ভাবছে, এক্সিকিউশন করছে, এটা কিভাবে। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, উনি তো গুগল করার সময় পায়নি যে ওকে চ্যাট জিপিটি টেল মি হাউ টু সলভ দিস। এই যুগে ওই যুগে এরকম কাজ করা খুবই বিস্ময়কর। এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। আর পাশাপাশি আমি ওনার ন্যাশনালিজম নিয়ে একটা ছোট কথা বলে শেষ করতে চাই। আমরা যখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম, অফকোর্স আমি জানি যে যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি, আমি এমন কোনো রোজই রিফর্মের কথা ভাবিনি, বিকজ আমি জানি যে এই 1-1.5 বছরে আমি অনেক বড় কোনো পরিবর্তন আনতে পারবো না। তখন আমি ঠিক করেছি ওকে 1-1.5 বছর আমি কি কি করতে পারবো সেই জায়গাগুলোকে আমি ঠিক করি। প্রথম জায়গাটা যেটা ঠিক করার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ কেন একটা বিপদ, এটা শুধু টক্সিক না, এটা অনেক বিপদের দিক আছে। সেটা নিয়ে আমরা এবার 24শে জুলাইতে একটা বড় টক আয়োজন করছি, সেখানে ইন্টেলেকচুয়াল কথা বলবেন। আমি এটা জাস্ট সংক্ষেপে বলি, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন। এখন বঙ্গভঙ্গের সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার এলিট যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ মর্মাহত হয়েছিলেন এবং বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য ওনারা যা যা করা করেছিলেন। কিন্তু 47-এ এসে ওই একই কলকাতার এলিট, আপনারা যদি জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড বইটা পড়েন তাহলে দেখতে পাবেন যে একই কলকাতার এলিট বাংলা ভাগ করতে বলছে। 1905-এ বলেছে বাংলা ভাগ করো না, 47-এ বলছে বাংলা ভাগ করো। এবার বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন পাকিস্তানিদের অত্যাচার, শোষণ, এগুলো যেমন বাস্তবতা, পাশাপাশি আরেকটা বাস্তবতা ছিল পাকিস্তানিদের অত্যাচারের বিপরীতে আমরা যে আমাদের ন্যাশনাল স্পিরিট তৈরি করার চেষ্টা করলাম, সেখানে আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক ভুল করলাম। ন্যাশনাল স্পিরিট তৈরি করার ক্ষেত্রে আমরা লালনের কাছে যাইনি, আমরা আবুল মনসুর আহমেদের কাছে যাইনি, আমরা এমন কিছু আইকনের কাছে গিয়েছিলাম যে আইকনরা আমাদের কতটুকু উপকার করেছে এটা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে। এবং সেই বিচারটা করবার জন্য আমরা মনে করি এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি দরকার। যে আমরা 47-এ পাকিস্তান হলো, আমরা এসে বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। আপনি খেয়াল করে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ যখন বলি আমরা তখন একই সঙ্গে এক্সক্লুড করে দিই আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীগুলোকে, যেটা জিয়াউর রহমান সাহেব ওই জাতিগোষ্ঠীগুলোকে ইনক্লুড করেছেন। কিন্তু আমি মনে করি উনি হয়তো এই কথাটা কোথাও আমি লিখিত দেখিনি, কিন্তু আমি মনে করি উনি পরিষ্কার বিপদটা দেখতে পেয়েছিলেন। উনি দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশে এগিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থী হওয়া। আপনি কেউ পাকিস্তানপন্থী হবে, কেউ বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতপন্থী হবে। আপনি এটা দেখতে পাচ্ছেন যে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হতে শুরু করে প্রায় 45,000 নেতৃবৃন্দ পালিয়ে একটা দেশে চলে গেছে। মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে কে আসলে কোন পন্থী। এখন এই যে বাঙালি জাতীয়তাবাদটা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে খোকার হাতে লজেন্সের মতো, আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম। অ্যান্ড জিয়াউর রহমান কুড ক্লিয়ারলি আইডেন্টিফাই প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে দেখেন 5-এ একসাথে থাকতে চাইলেন, 47-এ থাকতে চাইলেন না, কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদ। আপনারা নিয়ে গেলেন সর্বভারতীয় জাতীয়তাবাদে। আপনি কলকাতায় গেলে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ খুঁজে পাবেন না, সেখানে আপনি দেখবেন সর্বভারতীয় জাতীয়তাবাদ। সো এই বাঙালি জাতীয়তাবাদ নামে যে লজেন্সটা, এটা আমাদেরকে একটা হেজিমনের মধ্যে রাখার কাজে ব্যবহার করা হয়েছে। And Ziaur Rahman could clearly understand it, and that's why he said and he spoke about Bangladeshi জাতীয়তাবাদ। এখন আমি এটা নিয়ে এত কথা কেন বললাম এই কারণে যে আমি যখন আমার হাতে যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব আসলো, আমি চিন্তা করলাম ওকে ম্যাক্রো স্কেলে আমি কি কি কাজ করার সুযোগ আছে আমাদের। প্রথম যে এই পরিবর্তনটা করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে এবারের নববর্ষে এটা কোনো বাঙালির উৎসব হয়নি, এটা বাংলাদেশের সকল মানুষের উৎসব হয়েছে। কারণ এই নববর্ষটা চাকমা, মারমা, গারো, বাঙালি সবাই পালন ন্যারেটিভে
সব জায়গায় বাঙালি বাঙালি বাঙালি, আর কেউ নাই। আমরা এসে এবার সবাইকে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং থ্যাঙ্কফুলি সবাই ইনক্লুডেড হয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে কালারফুল একটা ফেস্টিভ্যাল দেখেছে এবার। একই সঙ্গে আপনার একটা মজার জিনিস, আপনারা সবাই জানেন যে এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আসলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও আপনি যদি শিল্পকলা একাডেমির দিকে তাকান, যেটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান, 54 বছরে ঈদ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়নি, দুর্গা পুজো উপলক্ষে হয়নি, বড়দিন উপলক্ষে হয়নি। এটার একটা কারণ আছে। এটা কারণটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ জিনিসটা নিজেই একটা ধর্ম, সে আর অন্য কোনো ধর্মকে মধ্যে ভিতরে দিতে চায় না, অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। সো আমরাও ইনক্লুসিভ বাংলাদেশ যখন বলার চেষ্টা করেছি তখন আমরা বলেছি ওকে উই হ্যাভ টু ডু ওয়ান থিং। একটা হচ্ছে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনতে হবে এবং একই সঙ্গে সকল ধর্মের মানুষ যেন মনে করে এই রাষ্ট্রে তার একটা স্টেক আছে, এবং সেই কারণে আমরা এ পর্যন্ত 2টা ধর্মীয় উৎসব পেয়েছি, একটা মুসলমানদের ঈদ আর একটা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা। এই দুইটাতেই 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র নিজের টাকায় নিজের উদ্যোগে ঈদ এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছে। সামনে দুর্গা পুজো উপলক্ষে হবে, বড়দিন উপলক্ষে হবে। আমি এটা বললাম কেন? এটা বললাম এটা বোঝানোর জন্য আমি যে ম্যানুয়ালটা ফলো করেছি যে কালচারাল ইনক্লুশন আমরা আসলে কিভাবে করব, সো এই ম্যানুয়ালটা ফলো করার জন্য আমাকে বেশি দূর যাইতে হয়নি। জিয়াউর রহমান সাহেব ওনার অল্প দিনে যে শাসনকাল ছিল সেই সময় উনি এই জিনিসটা ফলো করেছেন। ডেফিনেটলি উনি ওনার আগের চিন্তকদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, মাওলানা ভাসানী, আবুল মনসুর আহমদ এবং আরও অনেকে। কিন্তু আমার জন্য ইজি ছিল বিকজ জিয়াউর রহমান ওয়াজ মানে আমাদের সময় খুব কাছাকাছি। আমাদের সময় বলতে আমার বয়স তখন 4 বছর ছিল, মানে আবুল মনসুর আমাদের তুলনায় কাছাকাছি, এই অর্থে বলছি। আমি অনেক কথা বললাম, আমার বক্তব্য এখানে শেষ করতে চাই একই কথা বলে যে জিয়াউর রহমান is probably the best manual for whoever is coming to govern Bangladesh. Thank you so much. ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবার স্টেজে ডেকে নিচ্ছি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক আসিফ ভাইকে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক ফারুক আসিফ ভাইকে অনুরোধ করছি স্টেজে এসে তার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। এবং ফারুক আসিফ ভাইয়ের পরে বক্তব্য রাখবেন ডক্টর জাহিদুর রহমান এবং সবশেষে এই অনুষ্ঠান সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করবেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের অ্যাডভাইসর ডক্টর মাহাদি আমিন। দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করব আলোচনা অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকার জন্য। এরপরে আর 2 জনের বক্তৃতা থাকবে এবং আজকের অনুষ্ঠান শেষ করবেন সমাপনী বক্তৃতার মাধ্যমে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের অ্যাডভাইসর ডক্টর মাহাদি আমিন। এ পর্যায়ে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক আসিফ। ফলে অনেকে জিয়াউর রহমানের নাম নেন নাই। আজকে বাংলাদেশ পন্থা নিয়ে কথা হচ্ছে। আমার মনে আছে আমি গালি খেয়েছিলাম যে আমি বাম হয়ে কেন এটা লিখলাম। 2013 সালে প্রথম আলোতে একটা কলাম লিখি যার শিরোনাম ছিল বাংলাদেশ পন্থীরা কোথায়। ঠিক এই কথাগুলোই ছিল যে কেউ পাকিস্তান পন্থী, কেউ ভারতপন্থী, এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলে। আবার আরেক ধরনের নেগেটিভ রাজনীতি চলে যে কেউ আমি ভারত বিরোধী রাজনীতি করি, এটা কারো পরিচয় হতে পারে না। আমি পাকিস্তান বিরোধী রাজনীতি করি, এটাও কারো পরিচয় হতে পারে না। আমি মার্কিন বিরোধী রাজনীতি করি, এটাও পরিচয় হতে পারে না রাজনীতির। কারণ আপনার রাজনীতি আপনি নেগেটিভিটি দিয়ে আপনি কার বিরুদ্ধে, এটা যদি আপনার প্রধান পরিচয় হয় তাহলে আপনি কিসের পক্ষে, সেই জায়গাটা অস্পষ্ট থেকে যায়। তো ওই জন্য বাংলাদেশ পন্থা, আজকে এই বাংলাদেশ পন্থা কথাটা অনেকেই গ্রহণ করছেন। আমার মাননীয় উপদেষ্টা মহোদয় বলে গেলেন, কেউ নাম নেন না যে এই কথাটা কোথা থেকে এসেছে। এই ব্যাখ্যা বয়ান আমরা বহু জায়গায় এগুলো দিয়ে এসেছি। এটা আনন্দের বিষয় যে বাংলাদেশ পন্থা কথাটাকে মানুষ গ্রহণ করেছে, কারণ এটার ভিতরে বাংলাদেশি জাতীয়তাবাদকেও নবায়ন করে নেওয়ার একটা ঐতিহাসিক প্রয়োজন আছে, যেটা আজকে একটু আগে সালাউদ্দিন ভাই বললেন যে ওনারাও যে সংস্কার করবেন তাও 10-15 বছর পর বদলানো দরকার হতে পারে। তো বিএনপির 19 দফা থেকে বিএনপি 31 দফা এসেছে, তেমনি একইভাবে বিএনপির ভিতরেও একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের যুগটা পার হয়ে একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক এজমালি বাংলাদেশের আইডিয়াকে গ্রহণ করছে। যুদ্ধ হিসেবে দাগিয়ে দেওয়া সম্ভব হয় নাই, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা হিসেবে আজ পর্যন্ত দাঁড়িয়েছে। যদি উনি এটা না করতেন, এমনও সম্ভবত যে শেখ মুজিবকে দিয়ে
আওয়ামী লীগের একাংশ জুলাই মাস পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আপোষ করতে চেয়েছিল আমেরিকার মাধ্যমে। যদি 26 মার্চ দিবাগত রাতের ঘোষণা না থাকতো, আওয়ামী লীগের পক্ষে একটা অংশ, বড় অংশ কিন্তু আপোষ করে ফেলতে পারতো, তার আলামত আমরা দেখতে পেয়েছি। ফলে ওই জায়গাটাকে আরো ভালো করে বিএনপি যারা করেন ভালো করে বোঝার ব্যাখ্যা করার দরকার আছে। এটা ছিল আমি বলবো জিয়াউর রহমানের প্রথম আবির্ভাব। তারপরে বাকশাল, তারপরে আবার একটা চূড়ান্ত সংকট, নেতৃত্ব নাই, দিশাহীনতা। তিনি ওই সময় আগস্টের পরে যে পাল্টা বিভিন্ন পক্ষ, ভারতীয় পন্থী বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন পক্ষ, জাসদ পক্ষ, ইত্যাকার পক্ষের মধ্যে তিনি এসে আবার হাল ধরলেন এবং রিস্কি মোমেন্ট। তিনি তাহেরের মাধ্যমে মুক্ত হলেন বটে, কিন্তু তিনি প্রথমেই তার অবস্থান নিলেন যে এই নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি রাষ্ট্র কনসেপ্টটা তার মাথায় ছিল। ফলে এটাকে আমি বলবো তার সেকেন্ড কামিং, তার দ্বিতীয় আবির্ভাব, এবং যেটা খুব চকিতে, প্রথমবারের মতোই খুবই চকিতে। আপনারা আজকে যে বাংলাদেশে আসবে, জিয়াউর রহমানকে নতুন ভাবে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যদি যথাযোগ্যভাবে আমরা করতে পারি, যদি ভক্তির মধ্যে ডুবে না যাই, আবার ব্যক্তি পূজার মতো করে না করি, তাহলে হয়তো জিয়াউর রহমানের তৃতীয় আবির্ভাব আমরা হয়তো আগামী প্রজন্মের মধ্যে প্রত্যক্ষ করতে পারবো। জিয়াউর রহমানের আদর্শ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার রাজনীতি ছিল তো আদর্শ মানে কি, বাংলাদেশে মতবাদ। আদর্শ মানে সততা বুঝায় না। আদর্শ বলতে বুঝায় যে আপনি বামপন্থী, বাঙালি জাতীয়তাবাদী না ইসলামপন্থী না কমিউনিস্টপন্থী বা ইত্যাদি ইত্যাদি, কত রকমের ফেরকা আছে আদর্শে। জিয়াউর রহমানের তো আদর্শ মতবাদের ফেরকা থেকে দেশকে বের করবার জন্যই তো তিনি নিজে কোনো মতবাদ দিলেন না। তাহলে একটা লোকের মতবাদ যদি আপনি খুঁজতে চান, আদর্শ খুঁজতে চান, তাহলে তার জীবন দেখেন। এখন সূর্য উঠেছে, মানে ভোরের সূর্য কি সুন্দর লাগছে, কিন্তু পাশের জন বলছে না, কই সুন্দর তো দেখতে পাচ্ছি না। সূর্য নিজেই যে উপস্থিত সামনে এবং সেটাই যে সৌন্দর্য। এখন জিয়াউর রহমানের আদর্শ খোঁজা হচ্ছে জিয়াউর রহমানের জীবন বাদ দিয়ে। তার প্রত্যেকটা অ্যাকশন, আচরণ, পরিবার গঠন এবং তার বক্তৃতার ধরন ফুলঝুরি নাই। অসম্ভব রকম স্বপ্ন দেখাচ্ছেন না, বাস্তববাদী থাকছেন। জিয়াউর রহমানের যদি আদর্শ খুঁজতে হয়, তাহলে মতবাদের বাইরে এসে তার জীবন, তার যে আমলনামা, ব্যক্তিগত আমলনামা, সেটাই আসলে তার আদর্শ। সেটা যদি কেউ ভালো মতো বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারে। তিনি একজন মডার্নিস্ট। আমরা খুব আওয়ামী লীগের রাজনীতি কিন্তু কংগ্রেসি রাজনীতির উত্তরাধিকার, আরেক দল ছিল মুসলিম লীগের রাজনীতির উত্তরাধিকার। জিয়াউর রহমান কিন্তু প্রথম মডার্নিস্ট রিফর্মার হিসেবে মডার্ন অ্যাপ্রোচে আসলেন। একটা আধুনিক রাষ্ট্র নেতাদের যেরকম গুণাবলী থাকা দরকার, তিনি পীর না, তিনি দেবতা না, তিনি একজন ফাংশনারি এবং অপরিহার্য লোক, তিনি অ্যাক্টিভ মানুষ। তিনি সেইভাবে টিকে গেলেন। আওয়ামী লীগ যে কারণে মতবাদ বলতে গিয়ে হারিয়ে গেল, তাকে নির্বাচনের ভয়, সে 91 হয়েছে, 2001 নির্বাচন নিয়ে অনেক কথা আছে, 2008 নির্বাচন নিয়েও কথা আছে, এবং তারপরে 15 বছর তো আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই। ফলে আওয়ামী লীগের একমাত্র অবিসংবাদী নির্বাচন ছিল 70 সালে। তাহলে যে দলটা 70 সালে পরে আসলে অবিতর্কিত নির্বাচন করেনি, সেই দল কিভাবে মানবে যে জিয়াউর রহমানের মতো একটা লোক, যে যিনি তার আমলে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়ে গেলেন। ফলে নির্বাচন যে পন্থা, এটাও কিন্তু জিয়াউর রহমানের আরেকটা বৈশিষ্ট্য, যে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের মধ্যে নিয়ে আসা। এখানে কালচার বলতে যে আমরা বিভক্তির যে আছি, সেটা নিয়ে একটু আগে ফারুক ভাই বলে গেলেন। আবার যাতে এরকম কোনো কালচারালিজমে না যায় যে তুমি প্রগতিশীল বা তুমি বাংলাদেশপন্থী, তুমি ভারতপন্থী, এটাও আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এই ডিভিশনগুলো যত দ্রুত আমরা শেষ করতে পারবো, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বলে শেষ করি যে 71 সালে মানুষ যখন 25শে মার্চের পরে দিশাহীন অবস্থায়, জিয়াউর রহমান একটা বার্তা নিয়ে, পথ দেখানো বার্তা নিয়ে এসেছিলেন। যেমন তিনি 76-77-এ দাঁড়িয়েছিলেন। আপনি নিজের কাছে নিজের প্রশ্ন, এটা আমার কোনো বক্তৃতা করার, মানে যারা বক্তা তারা অনেক বড় বড় যুম্বক কথা বলতে চায়, সেই জায়গা থেকে না, আপনি নিজের কাছে প্রশ্ন করেন, ভবিষ্যতের বাংলাদেশ রাষ্ট্র, সেটা যদি কোনোভাবে আক্রান্ত বা তার অস্তিত্বের গুরুতর সংকট তৈরি হয়, আপনি মনে মনে সার্বভৌমত্ব প্রশ্নে, এই দেশের ভূখণ্ড প্রশ্নে, আত্মমর্যাদা প্রশ্নে, তার সামরিক সামর্থ্যের প্রশ্নে আপনার কোন নেতার নাম মাথায় আসবে? স্বাধীনতার সংগ্রামী নেতৃত্ব একজন, কিন্তু 71-এর আমার তো মনে, আর কারো তো এই নাম মনে আসছে না, যে আমি যখন একটা এইভাবে আগ্রাসনের মুখে পড়ব, দক্ষিণ তালপট্টি দ্বীপ, ভারত ওইখানে সেনা তাদের রণতরী পাঠিয়েছিল, জিয়াউর রহমান সেটা ঠেকিয়েছিলেন, তার কিছু পরে তিনি শহীদ হন। ফলে সার্বভৌমত্বের প্রশ্নে যার কথাটা আপনার আসবে, এবং অংশগ্রহণমূলক উন্নয়নের প্রশ্নে, মডার্নাইজেশনের প্রশ্নে, যার গণতন্ত্রের প্রশ্নে যার কথাটা আসবে, তার ভাবমূর্তি যাতে আর কেউ কালিমা লিপ্ত করতে না পারে। তার শত্রুরা করেছে, বন্ধুরা যেন
বন্ধু বেশে সেই কাজটা করতে না পারে। আমাদের রাজনৈতিক পুঁজি খুবই অল্প, অনেক পুঁজি বিভিন্ন দল গোষ্ঠী নেতা তাদের নিজেদের দোষে খইয়ে ফেলেছেন। এই একটা অবশিষ্ট পুঁজি যার সঙ্গে যোগ হয়েছে 24 জুলাই ছাত্র জগতের অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়েও কিন্তু তিনি ফেরত এসেছেন। তাহলে এই দুইটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের অস্তিত্বের দুইটা খুঁটি হিসেবে আমরা জুলাই এবং জিয়া এইভাবে কিন্তু আপনারা ভেবে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমি একটু অতিরিক্ত সময় নিলাম, তার জন্য ক্ষমা করি। অসংখ্য ধন্যবাদ ফারুক আসিফ ভাইকে। জাস্ট তার বক্তব্যের জায়গা থেকে টেনে একটু যদি বলি যে জিয়াউর রহমান সাহেবের অবদানকে মুক্তিযুদ্ধের সময় যখন তুলনা করা হয়, একটা জায়গা থেকে চলে আসে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওনার ভাষণের জায়গাটা থেকে, কিন্তু ওই মুহূর্তের প্রেক্ষাপটটা খুবই সিগনিফিক্যান্ট কেন এটা বুঝতে পারাটা জরুরি, যেটা অনেক তরুণরা যেভাবে ভুলিয়ে রাখা হয়েছিল এই গল্পগুলো অনেকে মিসরিড করে। সেনাবাহিনীর চাকরি সম্পর্কে যাদের ধারণা আছে তারা একটা কথা খুবই সিরিয়াসলি জানেন সবাই, যে কোনো ক্ষেত্রে রিভোল্ট করার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর ডানে বামে কোনো কথা নাই। এবং আর্মিতে সবসময় একটা রেজিমেন্টেশনের যে নিয়মটা, যে সিনিয়র হাতে ধরে ধরে সবকিছু শেখায়, তার উপরে কোনো অবস্থাতেই কোনো সৈনিক হোক অফিসার হোক তাকে অন্তত পক্ষে টার্গেট করে না। তো জিয়াউর রহমান সাহেব যখন বিদ্রোহ করেছিলেন, ওনার যে সিও ছিলেন অর্থাৎ ওনার ইউনিটের যে কমান্ডার ছিলেন যিনি, তার সাথেই কিন্তু বিদ্রোহটা করেন এবং সেই জায়গা থেকে তার অ্যাকশনটা শুরু হয়। এবং যে মুহূর্তে উনি বিদ্রোহটা করলেন, ওই মুহূর্তে কে জানতো যে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয়ী হবে? এবং উনি যে মুহূর্তে এই রিস্কটা নিয়ে নিলেন, ওই মুহূর্তে ওনার সন্তান এবং ওনার স্ত্রী তারা কোথায় ছিলেন? তারা কিন্তু এই আর্মির নজরদারির ভেতরেই ছিলেন। তাহলে একজন মেজর যে মুহূর্তে বিদ্রোহ করে বসেছেন, নিজের জীবনকে তো রিস্কে ফেললেনই, ওনার সন্তান ওনার স্ত্রী দুইজনকেই আর্মি কন্ট্রোল জোনের ভেতরে রেখে ওই দুঃসাহসিকতার গল্পটা আমরা অনেকে না জেনে, বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় মিথ্যাবাদী যে ব্যক্তিটা ছিল অনেক গর্ব করে বলতো 400 টাকার মেজর, কিন্তু এইটা জানে না যে বাংলাদেশে ওই 400 টাকার মেজর এত বড় রিস্ক নিতে পেরেছিল। ওই বাংলাদেশে 50 বছর পরে এসেও সরকারি চাকরিজীবীরা একটা গণ অভ্যুত্থানের সময়ে ফেসবুক প্রোফাইল লাল করার আগে ভয় পেত যে এইটা করলে আমার চাকরিটা থাকবে কিনা। আমরা এতদিন পরে এসেও ওই মহত্বটা আমাদের বোধহয় বুঝতে পারাটা জরুরি। আমি কথা বাড়াবো না, এবার যাকে ডেকে নিব তার ভূমিকা আমার মনে হয় যে দেওয়ার কোনো দরকার নাই। পেশায় তিনি একজন ডাক্তার, কিন্তু প্র্যাকটিস না করে উনি একজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তার সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আপনারা দেখবেন ফেসবুক খুলবেন, দেখবেন কোনো একটা পলিটিক্যাল ঘটনা ঘটেছে, তার বিশ্লেষণ দেখার জন্য তার কন্টেন্টে যেতে হবে। ইউটিউবে যাবেন, সেই জায়গাতে পাবেন। এবং টিভি টক শোতে আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি টিভি টক শো যিনি অ্যাটেন্ড করেন, ডাক্তার জাহিদুর রহমান। তো জাহিদ ভাইয়ের কাছে আমরা অনেক গল্পই তো শুনি সবসময়, আজকে একটু শুনি জাহিদুর রহমান জিয়াউর রহমান সাহেবের উপরে কেমন ভিন্ন ধর্মী বক্তৃতা নিয়ে আসেন। ডক্টর জাহিদুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে কথা বলার জন্য। ধন্যবাদ। সায়েদ প্রশংসার ঢঙে যা বললো আমি লজ্জা পাচ্ছিলাম, মানে কাউকে এত দেখা যায় সব বিষয় নিয়ে কথা বলে, এটা কেমন না? মানে আমাকে অনেকে মন্তব্যে লেখেন, ভাই আপনি কি এটাও বাদ দিবেন না? মানে পরিস্থিতিটা এইরকম আর কি। জানি না, আমার বলতে ইচ্ছা হয় বলি, কারো গ্রহণ করা না করা তার ব্যাপার। দ্বিতীয় কথাটা হচ্ছে জিয়াউর রহমানকে নিয়ে বলার আর কিছু বাকি নাই। সামান্য খানিকটা যতটুকু বাকি ছিল এটা ফারুক ভাই এসে বলে দিলেন, এবং আমি মাহাদির জন্য একটু করুণাই করছি। আমি আরো যদি দুটো বলি মাহাদির অবস্থা আরো খারাপ হবে। আচ্ছা, একটা বুঝলাম আসলে আগে আগে বলতে হবে, আসলে কিছু বলার না। একটা ডিফারেন্ট জায়গা নিয়ে একটু কথা বলি রাদার। আপনাদের অনেকে নিশ্চয়ই আকিরা কুরোসাওয়ার একটা বিখ্যাত সিনেমা আছে রাশমন, দেখেছেন? আর যারা দেখেননি তাদের জন্য এই সিনেমাটা ছোট্ট একটা বেসিক বলি। সেটা হচ্ছে এই ঘটনাটা এরকম, একটা বনের মধ্য দিয়ে একজন সামুরাই যোদ্ধা তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, ওখানে একটা ডাকাত আছে, বিখ্যাত বা কুখ্যাত ডাকাত আছে, সে আক্রমণ করে। ঘটনাচক্রে যেটা হয় যে ওখানে সামুরাই যোদ্ধাটা হত্যাকাণ্ডের শিকার হয়, এটা ফ্যাক্ট। আর কি হয় এটা বলা কঠিন, মানে তার ওয়াইফ রেপড হয়েছে নাকি তাদের মধ্যে ভলান্টারি কোনো সেক্সুয়াল রিলেশন হয়েছে, এটা নিয়ে ডিবেট আছে। এবং একজন কাঠুরিয়া ওটা দেখে। তো পরে সিনেমাটার কনসেপ্ট হচ্ছে 4 জন মানুষের বক্তব্য শোনা হয়। 3 জন মারা গেছে, 3 জন বেঁচে আছে আর একজন মারা গেছে। যে মারা গেছে তার আত্মা নিয়ে এসে তার বক্তব্য শোনা হয়।
মানে কনসেপ্টটা এরকম ফিল্মে যে আপনি সিনেমাটা দেখার পর আসলে বুঝতে পারবেন না আদতে কি ঘটনা ঘটেছে। টেস্টিমনির মধ্যে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে সামুরাইকে ডাকাত যে সে মেরে ফেলেছে, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে এতগুলো ডিটেইল আছে, 4 জনের টেস্টিমনি 4 রকম, এবং খেয়াল করুন 3 জন কিন্তু ঘটনার সাথে জড়িত, আর একজন ঘটনার সাথে জড়িতও না, কাঠুরিয়া, সে গেছে কাঠ কাটতে, তার টেস্টিমনিও আলাদা অন্যদের চাইতে। এই সিনেমা থেকে একটা টার্ম তৈরি হয়েছে যেটা ইতিহাসে প্রচুর ব্যবহার করা হয়, রাশোমন এফেক্ট। রাশোমন থেকে মানে একটা ঘটনা যখন ঘটে সেটার কিছু ফ্যাক্ট থাকে। 7ই মার্চে শেখ মুজিব ভাষণ দিয়েছে, ফ্যাক্ট, কিন্তু 7ই মার্চে আসলে শেখ মুজিব কি চেয়েছিল, তার ভেতরে কি ছিল, সেটার মধ্যে দেখবেন নানা রকম ন্যারেটিভ আসে। কেউ কি এটাকে স্বাধীনতার ঘোষণা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই না? আমি এটা শুনিয়ে দেখেছি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে। কেউ কেউ মনে করে এটা হতে পারে, আবার কেউ কেউ যদি আপনি ক্লু দেন তখন প্রমাণ করতে পারবেন না এটা স্বাধীনতার ঘোষণা ছিল না। সো প্রত্যেকটা ঘটনাকে বিভিন্ন ভাবে দেখার সুযোগ আছে। খেয়াল করি আমরা আবার, ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট। 7ই মার্চে মুজিব ভাষণ দিয়েছে, কি কি বলেছে ওটারও ডকুমেন্ট আমাদের কাছে আছে, ইন্টারপ্রিটেশন ভিন্ন হতে পারে, কিন্তু জিয়ার মতো দুর্ভাগা মানুষ কম আছে। খেয়াল করবেন জিয়ার ফ্যাক্ট গুলোই ঠিক মতো সামনে আসে নাই, ট্রুথ দিয়ে ডিবেট হইতে পারে। যেমন জিয়া প্রথমবার স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, তিনি তার নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি এটা কেন করেছিলেন এটা অ্যানালিসিস হতে পারে, ওটা ট্রুথ, আমরা একমত হব না, এক একজন এক এক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, এটা একটা জিনিস। কিন্তু জিয়াকে নিয়ে এই যে ডকুমেন্টারিটা দেখানো হলো, বক্তৃতা যা যা আসলে প্রত্যেকটা কিন্তু ফ্যাক্ট, এটা নিয়ে কিন্তু অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনের সুযোগ নাই। তিনি দেশের জন্য যা করেছেন, কেন করেছেন, হ্যাঁ ফ্যাক্ট হচ্ছে এখানে সুবাইল বলেছিলেন যে উনি তার ক্ষমতায় থাকার সময় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বেশ কিছু সামরিক অফিসারের মৃত্যুদণ্ড দিতে হয়েছে বলে আমি মনে করি। সেই সময়টা খুবই টার্বুলেন্ট টাইম ছিল। সংখ্যাটা ফ্যাক্ট বেরোলো, কিন্তু উনি ঠিক কোন পয়েন্টে কোন পার্সপেক্টিভে এটা করেছেন সেটা নিয়ে ডিবেট হতে পারে। তাহেরের সাথে উনি বিট্রে করেছেন কিনা, জাসদ কিন্তু এই কথা বলার চেষ্টা করে যে মানুষটার কারণে তুমি বেঁচে ফিরে এসেছো, সেই মানুষটা তোমার সময়ে ফাঁসির কাছে গেছেন, সেটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে আমরা অনেকে আলোচনা যদি করি। আমার কাছে ইটস মাই টেক, সবাইকে এটা নিয়ে একমত হতে হবে না। আমার মনে হয় ওই সময়কার জাসদ যে জায়গায় চলে গিয়েছিল, জাসদকে নিয়ন্ত্রণের জন্য তাহেরের বিচার হওয়া হয়তো উচিতই ছিল, আমি মনে করি। কিন্তু আর কেউ দ্বিমত করতে পারে, কিন্তু তাহেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ইটস ফ্যাক্ট। আমি বারবার যেটা বোঝানোর চেষ্টা করছি যে এতই দুর্ভাগা, তার জীবনে এত ফ্যাক্টস আছে, ওনার সততা, ওনার দেশকে গড়ে তোলা যেভাবে উনি গড়ে তুলেছেন, প্রত্যেকটা ফ্যাক্টস, সাংস্কৃতিক ভাবে কি করেছেন। ওই যে জিয়া হাসান ভাই নেই মনে হয় এখন, ওনার আমি জানতাম না এটা, আমি ডকুমেন্টারিতে জানলাম উনি একটা সিনেমা স্ক্রিপ্টও লিখেছেন, এটা একটা ফ্যাক্ট। সো এই ফ্যাক্ট গুলো সামনে আনলেই কিন্তু জিয়াকে খুঁজে পাওয়া যেতে পারতো, এবং আমরা সেটা করতে ঠিকঠাক মতো পারি নাই। এবং বিএনপিকে আমি খানিকটা ব্লেমও করি, বিএনপির প্রতিনিধি হিসেবে এখন মাহাদি আছেন, সালাউদ্দিন ভাই চলে গেছেন, বিএনপি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করা দরকার। এবং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে, সাদিক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে প্রশংসা না, আমরা আলোচনা করতে চাই। জিয়ার আলোচনা করলেই জিয়া অত্যন্ত বড় মহৎ একজন মানুষ হিসেবেই আমাদের সামনে থাকবেন, জিয়াকে দেবতা বানানোর দরকার নেই। ভক্তির কথা ফারুক ভাই বলছিলেন, রাইট। আমি প্রায় বলি আমার একটা মানে ব্লগ, তখন ব্লগ লিখি, অনেক আগের কথা, 15ই আগস্টে আমি একটা ব্লগ লিখেছিলাম, সেটার হেডলাইন এরকম ছিল, দেবতা মুজিবকে হত্যার শপথ হোক আজ। মানে 15ই আগস্টে বলছি দেবতা মুজিবকে এবার হত্যা করতে হবে। মানে 1975-এর 15ই আগস্ট মানুষ মুজিবকে হত্যা করা হয়েছিল, এখন একটা দেবতা মুজিব তৈরি হয়ে গেছে। মানে আমাদের সোসাইটিতে দেখবেন আমরা খুব বাইনারিতে বিশ্বাসী, আমরা কাউকে দেবতা মনে করি অথবা কাউকে। যুদ্ধের সময় ছিল পাকিস্তানের চর হিসাবে, মানে উনি তো যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, এটা অস্বীকার করা যায় না। এখন ন্যারেটিভ কি, উনি এখানে থেকে বসে বসে খবর পাকিস্তানে পাঠায়। সো এই যে শয়তান বানানোর চেষ্টা, এক পক্ষ আরেক পক্ষকে, আর নিজের তিনি আছেন তিনি দেবতা, মুজিবই সব করেছেন, এবং মুজিবকে দেবতা বানানোর জন্য খেয়াল করেন আওয়ামী লীগের লোককেও তারা আন্ডারমাইন করেছে, করেনি? সোহেল তাজ প্রায় সব স্বাধীনতা দিবসের আগে বা বিশেষ করে আমাদের একটা তো প্রজাতন্ত্র দিবস হতে পারতো, উনি আলাপ করেন আমাদের যে প্রবাসী সরকার গঠিত হলো, কারণ ওই সময়ের ইতিহাসটা তাজউদ্দিনের। তাজউদ্দিন তো আওয়ামী লীগ করেছেন, এবং তাজউদ্দিন আওয়ামী লীগ করতে করতে মারা গেছেন, উনি জেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কম্প্রোমাইজ করেন নাই।
কিন্তু তাজউদ্দিনকে অত অপ্রেস করছে, কারণ একজনকে দেবতা বানিয়ে ফেলতে হবে। দ্যাটস দ্য বিগ প্রবলেম অফ দিস সয়েল। আমরা যখন ছোটবেলা থেকে বেড়ে উঠছি, ক্রিকেট প্রচুর দেখছি, সচিন টেন্ডুলকার বিখ্যাত খেলোয়াড়, ক্রিকেট ঈশ্বর, মানে সবকিছুর সাথে আমরা এক ধরনের ক্যানোনাইজ করার টেন্ডেন্সি আছে, আমরা দেবত্ব আরোপ করি। এই জিনিসটা যাতে না হয়, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসবে, আমি যদি নির্বাচন হয়, অনেকে বলছে নির্বাচন হবে কিনা, এবং একবার না অন্তত দুবার ক্ষমতায় আসবে, আমি তাই মনে করি। কেউ কেউ বলে এটা ভালো কথা, এটা ভালো কথা না, এটা নাগরিক হিসাবে খারাপ কথা। মানে একটা দল যদি আজকে বোঝে পরের 10 বছর ক্ষমতায় থাকবে, এটা ভালো কথা না, বিলিভ মি, আমি মনে করি না। কারণ হচ্ছে এটা আস্তে আস্তে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা তৈরির চেষ্টা করে, যে কথা বলছিলাম। সো বিএনপিকে উচিত হবে বাংলাদেশের অ্যাজ এ হোল, জিয়া সহ সবার একটা ট্রু আলোচনা করা। এতেও যে আমরা জিয়াকে বুঝে যাবো তা না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো অবজেক্টিভ হিস্ট্রি লেখা হয় নাই, মানুষকে বেটার চিনতে পারবো, এবং জিয়ার যেসব জিনিস আমাদের সামনে আসলো, সেই জিনিসগুলো নিশ্চিতভাবে আমাদের দেশ গড়ে তোলার জন্য খুব সুন্দর হবে। ফাহিম ভাইকে বলছিলাম তার একটা বিষয় অ্যাড্রেস করবো, ছোট্ট একটা বক্তব্য দিয়ে শেষ করি। ফাহিম ভাই বলছেন, রাইটলি বলছেন, জিয়া একজন সংস্কারক, এবং সাইমা বলছিলেন একজন প্র্যাগম্যাটিক সংস্কারক। এখন জিয়া কিভাবে সংস্কার করেছে? জিয়া ক্ষমতায় গেছে, গিয়ে সংস্কার করেছে, তাই তো? তো আমি এখন আমাদের এখনকার সিচুয়েশনটাকে এর সাথে তুলনা করা যায় না বলে মনে করি, কারণ আমরা এখন ক্ষমতার বাইরে থাকা সবাই মিলে একসাথে, ক্ষমতায় যারা আছেন তারা ফ্যাসিলিটেট করছেন, তারা একসাথে চেষ্টা করছে অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে একমত হওয়া, যেটা একমত হওয়া সম্ভব না। আসলে এটা একমত হওয়া সম্ভব না। বিএনপি এমন কিছু সংস্কার মানছে না যেটা আমি ব্যক্তিগতভাবে নিজেও এন্ডোর্স করি না, কিন্তু তাহলে পথ কি? পথ হচ্ছে ক্ষমতায় গিয়ে সংস্কার করা। যারা মনে করেন তাদের এই সংস্কারগুলো লাগবে, তারা এগুলোকে ম্যানিফেস্টো করবেন, তারা এগুলো নিয়ে রাজনীতি করবেন। অনেকেরই এটা ম্যানিফেস্টো আছে, নতুন যে দল তৈরি হয়েছে তারা এটাকে বিরাট ম্যানিফেস্টো করেছে, সেটা করে তারা রাজনীতি করবেন, ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে সংস্কার করবেন। সো জিয়া, আবারও বলছি যে উনি ক্ষমতায় গিয়ে সংস্কারগুলো করেছেন প্র্যাগম্যাটিকলি। আর এই কথাটা আমি একটু যোগ করতে চাই, এটাও প্র্যাগম্যাটিক হয়তো হওয়া হয়তো দরকার আছে, এটা হওয়া উচিত। আর এটা আমাদের এখন না হলে চলবে না, এই পরিস্থিতি আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যদি প্র্যাগম্যাটিক হই, মনে হয় সোফার যা হয়েছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমানকে। আর আজকের এই প্রোগ্রাম যে বইয়ের স্মারকগ্রন্থ উন্মোচনের জন্য হলো, সেই বইটা বাইরেও বিক্রি করা হচ্ছে, এবং যারা কালেক্ট করবেন একটা ডিসকাউন্টেড প্রাইসে আজকে বিক্রি করা হবে, এবং এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে। আর বইয়ের যেটা ব্যাপার, বইয়ের প্রকাশন অনুষ্ঠানে হাততালি অনেক বেশি হয়, কিন্তু বইগুলো দেখা যায় মানুষ পড়ে কম। আমার আশা থাকবে এই প্রোগ্রামের শুধু হাততালি না, সত্যিকার অর্থেই মানুষ বই পড়ুক। যে কোনো বই হোক না কেন, সেটা পড়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করার জন্য বইটা পড়াটা জরুরি। এটা হাততালির চেয়েও অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। তো আজকের প্রোগ্রাম তো প্রায় শেষ, কিন্তু যাকে দিয়ে শেষ করবো তার ছোট্ট ইন্ট্রোডাকশন হলো, বাংলাদেশে একটা ট্রেডিশনাল রাজনীতিবিদ, তাকে দেখলে কি মনে হতে পারে? অনেক বেশি গুরুগম্ভীর, অনেক সময় অনেক রাগি ফেস, অনেক সময় কথা বলার সময় দেখা যাবে যে ভীষণ রেগে আছে, যারা শুনছে তারা অনেক ভীত। মানে একটা পাওয়ার পলিটিক্সের যে যুগ ধরে চলে আসার কালচার, সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় আমরা পরিবর্তনের কথা বলি, পাওয়ার পলিটিক্স থেকে পলিসি পলিটিক্সের দিকে বাংলাদেশে যে শিফট হয়ে যাচ্ছে। অনেক পলিটিশিয়ান যারা আছেন তারা যে পলিসি নিয়ে কাজ করেন, এই আমাকে যদি বলা হয় যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কে হতে পারে, আমার কাছে মনে হয় সেটা হলো ডক্টর মাহাদি আমিন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। এবং আমি অনেকদিন যাবত তাকে খুব সামনাসামনি দেখে আমার খুবই জানার ইচ্ছা, ওনাকে আমি কখনো রাখতে দেখি নাই, আমি অনেক সামনে থেকে দেখে। ভবিষ্যতে কখনো রাগ করবেন কিনা সেটাও আমি জানি না, কিন্তু একদমই রাগ না করে সবার সাথে একইভাবে হাসি মুখে কথা বলে যে রাজনীতি করা যায়, সেটা কিভাবে, সেই রহস্যটা আমরা এখনো জানি না। হ্যাঁ, জাহেদ ভাই অবশ্য অভিজ্ঞ মানুষ, এই জন্য উনি বলছে যে দুনিয়ার সব জায়গাতে উপনীতি ফলালেও একটা জায়গায় সম্ভবত সব পুরুষই থাকে ধরা। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তৃতা নিয়ে আসছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। 4 ঘন্টা অপেক্ষার পরে এত বিস্তৃত, এত অসাধারণ কথা শোনার পরে মনটা ভালো হয়ে গেল, অর্থশূন্য অডিটোরিয়ামে থাকার পরেও। ধন্যবাদ সাইদুল্লাহ ভাই। আমরা বলি যে জিয়ার সৈনিক, আসলে এখানে যারা রয়েছে প্রায় 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আমার ছাত্র দলের ভাইয়েরা, কিছু বোনেরা, এটাই তো জিয়ার সৈনিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ধৈর্য।
আমাদের আজকের আলোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। আমরা যদি ওনার পরিচয় দেখি ধারাবাহিকভাবে, সেই 1971 সালের 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। অসীম ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে উনি যদি স্বাধীনতার ঘোষণাটা না দিতেন, হয়তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা যে পথযাত্রা সেটা দীর্ঘায়িত হতো অনেকটা সময়। তিনি শুধুমাত্র একজন সেক্টর কমান্ডারই ছিলেন না, সরাসরি রণাঙ্গনে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশে ওনার হাত ধরে একজন সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। উনি 7ই নভেম্বরের সেই ছাত্র জনতার এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গণ অভ্যুত্থানের মাধ্যমে গণমানুষের মহানায়ক হিসেবে আস্তে আস্তে জনগণের মণিকোঠায় রাষ্ট্রনায়কোচিত যে জার্নি সেটি শুরু করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় দল, ভোটের সময় বারবার নির্বাচিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে যে সুমহান দর্শন যেটিকে ধারণ করে আমরা বিএনপি রাজনীতি করি, যার অর্থ আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আমরা সমতলে থাকি আর পাহাড়ে থাকি, আমরা সবাই মিলে সমান অধিকার, সমান স্বাধীনতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সে ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদ ওনারই সৃষ্টি। আমরা যদি দেখি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করা, বাংলাদেশের তৃণমূল এবং প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অগ্রযাত্রা নিশ্চিত করা, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। আমরা আজকে গার্মেন্ট শিল্পের কথা প্রায়ই শুনি যে এটি শহীদ জিয়ার কারণে, শহীদ জিয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটি মৌলিক খুঁটি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি শহীদ জিয়ার আদর্শ কি সেটিকে সত্যি উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের ছুটে যেতে হবে সেই পঞ্চগড়ের বিস্তীর্ণ একটা গ্রামে। সেখানে শেফালি নামের একজন গার্মেন্টস ওয়ার্কার ছিল। আজ থেকে প্রায় 45 বছর আগে এমন একটা সময়ে যখন তার বাবার চিকিৎসার টাকা ছিল না, তার ভাইয়ের পড়ার টাকা ছিল না, সেই সময় সে দুর্গম এলাকা থেকে প্রায় 14 ঘন্টা জার্নি করে ঢাকায় এসে সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দিয়েছিল। সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের মাধ্যমে তার প্রতি মাসে মাসে বাসায় যে টাকা পাঠাতো সেটা দিয়ে তার বাবার চিকিৎসা হয়েছিল, ভাইয়ের পড়াশোনার খরচ হয়েছিল। এরকম শেফালির গল্প কোটি কোটি মেয়ের, কোটি কোটি পরিবারের গত 45 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমরা যদি দেখি এমন অনেক তরুণ রয়েছে, আপনারা দেখতে পারেন সেই পটুয়াখালী থেকে এক তরুণ, তার নাম রাজীব, ইতিহাসে রয়েছে যে তার যে মাথা গুজবার একটা ঠাঁই ছিল না, টিনের চাল দেওয়ার মতন অবস্থা ছিল না, সেই মানুষটা তাদের যে জমি ছিল সেই জমি বিক্রি করে আস্তে আস্তে ঢাকা এসেছিল দুর্গম পরিবেশ থেকে। তখন প্রায় 14 ঘন্টা লাগতো ধাপে 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 ফেরি পার হয়ে। সেই মানুষটা ঢাকা এসে ট্রেনিং নিয়েছিল, সরকারি সুযোগ সুবিধা নিয়ে সৌদি আরবে কাজ করতে গিয়েছিল। সেই কাজের পরে 5 বছর পরে সে যখন দেশে ফেরে, তাদের একটা পাকা বাড়ির সংস্থান হয়, একটা মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরত যায়। এভাবেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তাদের জীবন পরিবর্তন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, বিদেশে জনশক্তি রপ্তানি যে প্রকল্প তার মাধ্যমে। এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো কখনো ঢাকা শহরে আসে নাই, আজ থেকে 35, 40, 45 বছর আগে, কিন্তু তারা প্রথমবার মতন ঢাকাতেও আসলো। যে কখনো বাসে চড়ে নাই, সে বাসে এসে প্রথমবার মতন প্লেনেও চললো। সে ঢাকা থেকে সৌদি আরব চলে গেল, কাতার চলে গেল, কুয়েত চলে গেল, ওমান চলে গেল। একটা অকল্পনীয় ভিশন। এর মাধ্যমে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ, এবং আমরা যদি গত প্রায় 45 বছর উপর থেকে কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো, কোটি কোটি পরিবারের অর্থনৈতিক সংস্কার হলো। আজকে আমরা কৃষি বিপ্লবের কথা বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অনেক ভূমিহীন মানুষ ছিল, তাদের জমি ছিল না, তারা কৃষি কাজ করতো বর্গাতে। উনি কি করলেন? তাদের জন্য সেচের ব্যবস্থা করলেন, সারের ব্যবস্থা করলেন, বীজ এবং কীটনাশকের ব্যবস্থা করলেন। এরকম লক্ষ লক্ষ কৃষক কৃষি বিপ্লবের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হলেন। ক্ষুদ্র থেকে তারা প্রান্তিক, প্রান্তিক থেকে মাঝারি, মাঝারি থেকে অনেকে আজকে বৃহৎ কৃষক হিসাবে 15 বিঘা 20 বিঘা জমির মালিক হয়েছেন। এভাবেই কিন্তু প্রান্তিক পর্যায়ে অজস্র মানুষের, অজস্র পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। আপনারা ভুলে যান নাই নিশ্চয়ই, রাজশাহীতে, রংপুরে, খুলনাতে এমন অনেক কৃষক রয়েছেন, এমন অনেক খামারি রয়েছেন যাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে আপনারা আপনাদের বসত বাড়িতে উঠানে হাঁস মুরগির খামার গড়ে তুলুন, কোন পুকুর যেন মাছ চাষের বাইরে না যায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা সবজি চাষ করুন। সেই খামারিরা, সেই কৃষকেরা প্রায় উপলব্ধি করতেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর যে লোক, যে নেতা, রাষ্ট্রপতি, তিনি সরাসরি ওনাদের সাথে কোদা হাতে খাল খননে নেমে যেতেন, দুবেলা একসাথে বসে খেতেন, এক পাতে বসে খেতেন। এটা বাংলাদেশের ইতিহাসে না, বিশ্ব ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। আমাদের সেই বাংলাদেশ ছিল যেখানে দুর্ভিক্ষ পরবর্তী সময়ে অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যেতেন।
বাচ্চাদের জন্মের সময় অনেক মার মৃত্যু হতো, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে পল্লী চিকিৎসকের একটা স্কিম শুরু করলেন। একদম প্রত্যন্ত অঞ্চলে সেই রাঙামাটি খাগড়াছড়ির মতো জায়গা যেখানে সাধারণ মানুষ যেতে পারতো না, সেখানেও তিনি পল্লী চিকিৎসক পাঠালেন, নারী ধাত্রীদের পাঠালেন, মাতৃত্বকালীন নারীদের সুচিকিৎসার সুস্বাস্থ্যের ব্যবস্থা করলেন। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসল ঔদ্ধত্য। আমরা যদি দেখি মেয়েদের এডুকেশনের জন্য ফ্রি, যেটা পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত নিয়ে গেছিলেন, সেটা ওনার হাত ধরেই শুরু হয়েছিল। শিশু একাডেমি নতুন করে চালু করা, মেয়েদের এডুকেশনের পাশাপাশি পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, পুলিশ এবং সরকারি বাহিনীতে নারীদের ক্ষমতা, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল। বাংলাদেশে আজকে অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো 10,000 12,000 করে ওয়ার্কারের কর্মসংস্থান করছেন। আপনারা যদি তাদের পেছনের গল্পগুলো দেখুন, অনেক মানুষ আছে যারা গ্রাম থেকে প্রথমবার মতন শহরে এসেছিলেন, 5,000 টাকা পুঁজি, 10,000 টাকা পুঁজি, মার স্বর্ণালঙ্কার বেচে বাংলাদেশে ঢাকা শহরে প্রথমবারের মতো এসেছিলেন, বাবার একমাত্র জমি বেচে এসেছিলেন। তাদের স্বপ্ন ছিল, তাদের সাহস ছিল, কিন্তু তাদের অর্থ ছিল না, তাদের প্ল্যাটফর্ম ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেছে বেছে সেই মানুষদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছিলেন। আজকে অনেকেই তারা বিশাল বড় শিল্প গোষ্ঠী হয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু সর্বপ্রথম এনজিওর বিকাশ হয়েছিল। আজকে যিনি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, ওনাকেও কিন্তু শহীদ জিয়া নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিলেন এই এনজিওর কাজ করবার জন্য। আমরা মিডিয়ার কথা দেখি, শহীদ জিয়া এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে 4টার বাইরে সব সংবাদপত্র বন্ধ ছিল। তিনি প্রথমবারের মতন বাংলাদেশে গণমাধ্যম উন্মুক্ত করলেন। আজকে অনেক টিভি চ্যানেল রয়েছে, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশে অপারেট করছে, অনেক নিউজ পেপার করছে, সেগুলো ওনার তৈরি করা। প্রেস ইনস্টিটিউট, প্রেস ক্লাব, প্রায় প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু। আমাদের যে স্বাধীনতা পদক, 21শে পদক, রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র পর্যায়ে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের পরিবারদের মূল্যায়ন, এই প্রত্যেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। উনি কিন্তু সকল মত এবং পথের মানুষকে ঐক্যবদ্ধ করে মাল্টিপার্টি ডেমোক্রেসি বা বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। উনি প্রথমবারের মতো দেখেছিলেন যে রাজনীতিতে দলীয়করণ, স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির ঊর্ধ্বে উঠেও সত্যি দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা যায়। যার কারণে আপনারা অনেকেই শুনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে অনেক প্রত্যাশা নিয়ে যখন মানুষ যেত খেতে, দাওয়াত দিতে, ভাতের সাথে 2টা বেশি আইটেম জুটতো না। ওনার ছেলে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো প্রায়ই ওনাদের বাবার যে সাফারি বা শার্ট ছিল সেটাকে পরতেন কেটে, প্যান্টের ক্ষেত্রে একই জিনিস কেটে 2 ভাইকে বানিয়ে দেওয়া হতো। এটা বর্তমান সময় অবিশ্বাস্য একটা ঘটনা, সেটাই কিন্তু হয়েছিল। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফরেন পলিসিতে উনি একজন ইন্টারন্যাশনাল স্টেটসম্যান হয়ে গিয়েছিলেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ প্রত্যেকটা জায়গায় উনি বড় বড় ভূমিকা রেখেছিলেন। দুঃখজনক হলো সত্য যে ইরান ইরাকের যুদ্ধ উনি সমাধান করতে চাইছিলেন। সারা বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল শান্তি স্থাপনের জন্য। এই বাংলাদেশের দেশ বিরোধী অপশক্তি ওনাকে শহীদ করেছিল। ওনাকে যে আঘাত, ওনার যে শাহাদাত, এটি আসলে বাংলাদেশের লস। ওনার ব্যক্তিগত জীবনের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থেমে গিয়েছিল। সুতরাং দেশ বিরোধী অপশক্তি ওনাকে স্তীমিত করেছিল, কারণ তারা বাংলাদেশকে স্তীমিত করতে ছিল। বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে, গণমানুষের অগ্রযাত্রাকে তারা সম্পূর্ণরূপে ত্রুটি চেপে ধরতে চেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা যারা বিএনপি বা ছাত্র দলের রাজনীতির সাথে রয়েছি, শুধু আমাদের অ্যাসেট না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু আগে বিএনপি সীমানা ছাড়িয়ে সমগ্র বাংলাদেশের ইতিহাসের এবং বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শনকে ধারণ করে রাজনীতি করছি। শহীদ জিয়ার মতন করেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, অত্যন্ত অনাড়ম্বরভাবে রাজনীতি করেছিলেন। আর বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক বাবার মতন করেই তৃণমূলে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে, খেটে খাওয়া মানুষের সাথে রাজনীতি করছেন। আর সেই কারণে কিন্তু 1988 সালে গাবতলীর উপজেলা, যেটা বগুড়া শহরে, সেখানে তৃণমূল পর্যায়ের একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করে গত 37 বছরে এখন এমপি হন নাই, মন্ত্রী হন নাই, প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার তো প্রশ্নই ওঠে না। এটাই শহীদ জিয়ার রাজনীতি, যেখানে বৈষম্য, যেখানে আমরা চাই না, আমরা মেধার মূল্যায়ন চাই। যে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটিকে ধারণ করে 31 দফার আলোকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করব। শহীদ জিয়া যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ধারাবাহিকতায় ওনার রাজনৈতিক অধিকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সেই বাংলাদেশ গড়ে তুলব, যেটা সত্যি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা সুনিশ্চিত করব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তথা জনগণ হিসেবে রাষ্ট্রীয় মালিকানা। সেই গণতান্ত্রিক বাংলাদেশে
আমরা আমাদের সসম্মান এবং মর্যাদা নিয়ে শহীদ জিয়ার আদর্শকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, সেই প্রত্যাশা রেখে আজকের এই চমৎকার আয়োজনের জন্য ব্রেইনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকে দর্শক সারিতে এমন অনেক মানুষ ছিলেন যাদের কথা শুনতে পারলে আমাদের হয়তো বা ভালো লাগতো, কিন্তু দুঃখিত সবাইকে স্টেজে আনা হয় নাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রাষ্ট্রচিন্তার হাসিবউদ্দিন হাসিব ভাই, জিয়া হাসান ভাই ছিলেন, মিল্লাত ভাই ছিলেন এবং চিলমারি থেকেও এসেছেন নাহিদ হাসান নলেজ ভাই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অনেক সম্মানিত শিক্ষক বৃন্দ এসে প্রথম থেকে বসে আলোচনাটা শেষ মুহূর্ত পর্যন্ত শুনেছেন। অন্যান্য যারা ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।